Hello. Okay. Yes, Good morning, sir. Good Good morning. morning, sir. আচ্ছা, ক্লাস তো রেগুলার তোমাদের নিচ্ছি, তোমাদের কোনো আমি মনিটর করতে পারছি না, এটা একটা সমস্যা হচ্ছে। আমি একটা গুগল ক্লাসরুমের লিংক তোমাদের বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু সেখানটা জয়েন করে যাও। স্যার এক্ষুনি জয়েন করো? হ্যাঁ, আমি এখনই লিংকটা দিচ্ছি, এখনই জয়েন করো, কারণ 10টা 15 অব্দি একটু ওয়েট করে নি, 2-3 মিনিট, ততক্ষণে তোমরা জয়েনও করে যেতে পারো। এই পাঠাচ্ছি লিংকটা। ক্লাস বানিয়ে দিই, তাহলে কি হয় বলতো, যে এখানে শেখাটা যেটা হচ্ছে সেটা কতদূর তোমরা শিখছো সেটা বোঝা যাচ্ছে না। প্লাস তোমরা প্র্যাকটিস করে যে আমাকে কিছু ধরো অ্যাসাইনমেন্ট দিলাম বা অ্যাসেসমেন্ট করতে দিলাম, তো সেগুলোও একটা মুশকিল হচ্ছে। শোনা যাচ্ছে তোমার কথা নাকি? Yes, sir. Yes, sir. Yes, sir. You're audible. শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা তোমাদের ক্লাসরুম, আমি এটা ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটাতেই তোমরা জয়েন করে দেবে। স্যার, হ্যাঁ, স্যার লিংকটা এই চ্যাট বক্সে দেবেন নাকি গ্রুপে দেবেন, হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে? বক্সে দিয়ে দিয়েছি। না, হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এখানেই জয়েন করো। স্যার তাহলে এই সেশনটা কি হবে? কোন সেশনটা? এই মিটিং এর সেশনটা? এইটা তো চলবেই, এটা তো ক্লাসের জন্য, এটা লাইভ ক্লাসের জন্য, ঠিক আছে? এটা তো যেরকম হচ্ছে হচ্ছে। আমি কি বলছি, ধরো তোমাদের অ্যাসেসমেন্ট, ধরো আমি তোমাদের টিঙ্কার ক্যাডে একটা জিনিস শেখালাম, তো তোমরা সেটা প্র্যাকটিস না করলে তো কোনো লাভ নেই, তাই না? তো প্র্যাকটিস করছো কিনা সেটা তো আমি বুঝতে পারছি না, বা প্র্যাকটিস করতে গিয়ে কিছু প্রবলেম আসছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝেছি। হ্যাঁ, প্লাস ধরো আমি যে পিপিটি গুলো পড়াচ্ছি, যে টপিক গুলো পড়াচ্ছি, সেই স্টাডি মেটেরিয়াল গুলো শেয়ার করা, তো তার জন্য আমি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? তোমরা এই ক্লাস ওয়ার্কে গিয়ে তোমরা এখানে সব পেয়ে যাবে। ধরো আজকেরটাই যদি আমি আজকের ওকে স্যার, অলরেডি জয়েন। 3D প্রিন্টিং এর উপর, হ্যাঁ 3D প্রিন্টিং এর উপর করে দিয়েছি। 3D প্রিন্টিং এর উপর Sir, join হয়েছে। আজকে তো আমি ইচ্ছে করে স্ক্রিনটা শেয়ার করে তোমাদের করছি, যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় গিয়ে অ্যাক্সেস করতে হবে। শুধু জিমেলে লগ ইন থাকলেই হবে, তোমাদের কোনো ডাউনলোডও কিছু করতে হবে না। স্যার আমার ক্লাসরুম অ্যাপটা ডাউনলোডেড ছিল, তো ওখানে খুলে গেল। সেটা ঠিক আছে, যাদের নেই ডাউনলোড করা তাদেরও কোনো অসুবিধে নেই, মোবাইলে শুধু জিমেলটা লগ ইন ডিরেক্ট করলেই হচ্ছে। যাবে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার এই মিটিংটার আমরা কি করব? এই মিটিংটা যেমন হচ্ছে হোক, এটা তো লাইভ ক্লাসের জন্য। আচ্ছা, এইখানে দেখো সিস্টেমটা কেন আমি বলছি। সবার কাছে ধরো আমার নাম্বারও নেই, কালকে যেমন নীলাঞ্জন মেসেজ করেছিল, ঠিক আছে, হ্যাঁ, এবার সবার কাছে ধরো নাম্বারও নেই,
সবাই পাচ্ছ না কন্ট্যাক্ট করতে, কিছু হয়তো প্রবলেম হচ্ছে, মিডল অফ দ্য উইক কিছু প্রবলেম হচ্ছে, তো কি করবে? বসে থাকবে এন্ড অব্দি? এটা টাইম টেকিং ব্যাপার না, লেট হয়ে যাচ্ছে সবকিছুতে। ঠিক আছে, তো এখানে গিয়ে স্ট্রিমে গিয়ে দেখবে অ্যানাউন্সমেন্ট, এখানে তুমি যে কোনো তোমরাও মেসেজ এখানে লিখতে পারো। ঠিক আছে, আমি যদি একটা মেসেজ লিখে ধরো প্লিজ জয়েন দ্য ক্লাস, যারা জয়েন করে আছে তারাও দেখতে পাবে। প্লাস ধরো তোমাদের কিছু যদি প্রবলেম হয়, মেন ব্যাপার যদি কিছু প্রবলেম দেখা দেয়, সাপোজ একটা প্রোগ্রাম করতে গিয়ে প্রবলেম হচ্ছে, প্রোগ্রামটা স্ক্রিনশট নিয়ে এখানে জয়েন করে দাও, একটা লিঙ্ক করে দাও। ঠিক আছে, এই লিঙ্ক আপলোড করে দাও বা ফাইল একটা আপলোড করে দাও, আমি দেখে নিতে পারবো, দিয়ে পোস্ট করে দাও, আমি এখানে দেখে নিতে পারবো। ঠিক আছে, তো কন্টিনিউয়াস একটা মনিটরিং এর আন্ডারে তোমরা থাকতে পারবে। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট অনেক ফাস্ট হবে। Sir, you have already joined. You have already এবার ক্লাস done 3D printing, contemporary technology, right? হুম, You have হ্যালো, shared a PPT. হ্যাঁ 3D প্রিন্টিং এর। Yes, sir. Yes, sir. হুম, Yes, sir. ক্লাস ওয়ার্কে গিয়ে স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। ক্লাস ওয়ার্কে আমি যা যা পিপিটি পড়াচ্ছি প্লাস সবকিছু আমি এখানে শেয়ার করতে থাকবো, যাতে তোমরা আপ টু ডেট থাকো সবসময়। ঠিক আছে, তো এটা হয়ে গেল। কজন জয়েন করেছে একটু দেখিনি। 4 জন, আচ্ছা অনেকেই জয়েন করেছে। 29 স্টুডেন্টস টিল নাও। ঠিক আছে, 29 স্টুডেন্টস আছে এখানে। তাড়াতাড়ি জয়েনটা করো, আমি ক্লাসটা শুরু করি। 10:18 বাজে অলরেডি। 3D প্রিন্টিং এর, আচ্ছা নেক্সট আরেকটা জিনিস হচ্ছে একটা হ্যাকাথন হয়তো হবে, তার জন্য রেডি হও। একটা কম্পিটিশন, যেখানে কিছু ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কিছু প্রজেক্ট ডেভেলপমেন্ট, সেটার উপর তোমাদের কাজ করতে হবে। তো সেটার উপর রেডি হতে থাকো এখন থেকে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো হবে। আমাদের কলেজে একটা 3D প্রিন্টিং ল্যাবও আছে, সেখানেও তোমরা কাজ করতে পারবে। ঠিক আছে, সেগুলো পরে দেখা যাবে। তো আপাতত যেহেতু বাড়িতে অনলাইনেই ক্লাস হচ্ছে, তোমরা শিখতে থাকো, জানতে থাকো। তো সবাই কি জয়েন করলে লিঙ্কটায়? আমার কিন্তু 61 প্রেজেন্ট রয়েছে এখন। Sir, I'm joining. আমি চাই, আর বাকিরা যারা এখনো জয়েন করোনি বা যে ক্লাসে নেই তাদেরকেও একটুখানি লিঙ্কটা শেয়ার করে দেবে। ঠিক আছে, সবার ডেভেলপমেন্ট চাই, এক একজনের নয়। Hello, sir. হ্যাঁ বলো বলো, শুনছি। Sir, actually, I'm outside of my house and I'm in a post office for my personal work, so I'll not be able to join the class properly. Okay, no issues. No issues with that. I have already shared the PPT. You can view other. Yes, sir. Yes, sir. I'll try my best, sir. Yes, sir. স্যার আপনি লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি নেই এই মুহূর্তে। ঠিক আছে, তোমরা কেউ এখান থেকে চ্যাট থেকে কপি করে শেয়ার করে দাও, সবাই জয়েন করতে পারো। ওকে স্যার, ওকে স্যার, দিচ্ছি। স্যার করে দিচ্ছি। হুম, আচ্ছা কেউ বলছে দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্য লিঙ্ক অফ দ্যাট ক্লাস। আচ্ছা একবার আমি শেয়ার করে দিচ্ছি চ্যাটেও। দেখো 3D প্রিন্টিং যেটা আজকে বলবো,
কেন এই টপিক গুলোর উপর আমি এত স্ট্রেস দিচ্ছি, মেন ব্যাপারটা তোমাদের জানতে হবে কেন স্ট্রেসটা দেওয়া। 3D প্রিন্টিং 1986 এ ডেভেলপ হয়েছে, ঠিক আছে, বাট ইট ওয়াজ কনস্ট্রিক্টেড ইন সাম স্পেসিফিক ফিল্ডস অনলি। যেমন ধরো আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি এয়ারক্রাফট, ঠিক আছে, তো সেখানে ইউজ হতো 3D প্রিন্টিং। হতো না আমি বলবো না, ইটস নট আ নিউ টেকনোলজি, ঠিক আছে, বাট ইট ইজ আ ডেভেলপিং টেকনোলজি। 1986 এ ডেভেলপ হলো, কিন্তু সেটা মাসের কাছে মানে কমন মানুষের কাছে, স্টুডেন্টদের কাছে সেটা আসেনি। সেটা ইন্ডাস্ট্রিতেই রয়ে গেছে, ইন্ডাস্ট্রি বেসড কাজ হচ্ছে, সেখানেই ডেভেলপমেন্ট হয়েছে, যার জন্য সেটার খুব একটা ডেভেলপমেন্ট হয়ে ওঠে। এবার ডেভেলপমেন্ট যেহেতু হয়নি, এই লকডাউনের কিছু বছর আগে, এই 2018-17 এরম সময় থেকে সেটা কিছু ম্যানুফ্যাকচারার্স আসে। যেমন ধরো ইন্ডিয়াতে অ্যানেট বলে একটা কোম্পানি আছে যারা মেশিনস ডিজাইন করতে থাকে। চায়নার একটা কোম্পানি ক্রিয়েলিটি, যেটা 3D প্রিন্টার ধরো আমার আছে। তো তারা কমন ইউজের জন্য, যাতে টেকনোলজিটা সবার ঘরে ঘরে পৌঁছে যায়, তার জন্য স্মল স্কেল মানে মেশিনস তৈরি করতে শুরু করে, যাতে সবাই সেই টেকনোলজিটার ব্যাপারে শিখতে থাকে। টেকনোলজিটা অবভিয়াসলি শেখবার জিনিস, একটা ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এটা বই বলতে পারে একটা ফিল্ড অফ মেকানিক্যাল, কোর ফিল্ড অফ মেকানিক্যাল, কিন্তু সেটা সেই জায়গায় কনস্ট্রিক্টেড নয়। আবার ডিপার্টমেন্টে কনস্ট্রিক্টেড। আমি যে টপিক গুলো তুলছি সেই টপিক গুলো সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য। এটা কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট বা স্পেসিফিক কোনো স্টুডেন্টের জন্য নয়। শোনা যাচ্ছে তো আমার কথা নাকি? Yes, sir, you are audible. Yes, sir. কন্টেম্পোরারি টেকনোলজি মানে কি? যেটা এখনকার টেকনোলজি। তো এয়ারক্রাফট আগে কি হতো, ধরো সাপোজ একটা ড্যাশবোর্ড তৈরি হচ্ছে ভেতরের, বা কন্ট্রোল প্যানেলটা তৈরি হচ্ছে, তো সেগুলো সব 3D প্রিন্টেড তৈরি হতো, ঠিক আছে, খুব মাইনেটলি 3D প্রিন্টেড তৈরি হতো। সেখানে মেশিনারিজ সব ফিট করা হতো, করে চালানো হচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। তারপরে অটোমোবাইল সেক্টরে আসলো। অটোমোবাইল সেক্টরে সেটাও ওখানে একইভাবে তৈরি হতে থাকলো, ঠিক আছে। তারপরে টয় ইন্ডাস্ট্রিতে হতে থাকলো, বিভিন্ন ডিজাইনাররা, ঠিক আছে, তারা ইউজ করতে থাকলো 3D প্রিন্টিং টেকনোলজি, যাতে ডেভেলপমেন্ট অফ নিউ টেক টয়েস সেগুলো তৈরি হতে থাকলো। এমনকি যে ধরো এই যে আমাদের সাউন্ড সিস্টেম তো সবার কাছেই ধরো আমাদের এখন অ্যাভেলেবেল, ব্লুটুথ সাউন্ড সিস্টেম। তো ম্যাক্সিমাম বড় বড় সব কোম্পানি কিন্তু সেগুলো 3D প্রিন্টিং করে। সনি বলো, ফিলিপস বলো, তারা যে সাউন্ড সিস্টেম গুলো বানাচ্ছে, তাদের যে ডিজাইন, সেগুলো সবই 3D ডিজাইন করে তারা 3D প্রিন্টিং করে বানাচ্ছে। এবার স্যার প্রথমে বলতে হবে, স্যার মেশিনটাই অত ছোট, তো এত মাস প্রোডাকশন হচ্ছে কেন? 3D প্রিন্টিং এর মেশিন, ইন্ডাস্ট্রি মেশিন অনেক বড় হয়, ঠিক আছে, 3 কোটি 4 কোটি টাকা অব্দি দাম আছে, আরো বেশিও দামের মেশিন আছে, সেগুলোতে অনেক মাস প্রোডাকশনের জন্য, ঠিক আছে। আমাদের হোমমেড ইউজ বা পড়াশোনার জন্য এডুকেশন ফিল্ডে সেটার এখনো অব্দি অ্যাপ্লিকেশন খুবই কম, খুবই কম, ঠিক আছে। মানে কিছু সংখ্যক মানুষ জানে যে 3D প্রিন্টিং এর অ্যাপ্লিকেশন কি, কোথায় অ্যাপ্লাই করব। সাপোজ তুমি একটা কোনো ডিজাইন করছো, মনে হলো এটা কেমন দেখতে, অ্যাকচুয়ালি আমি চোখে দেখতে চাই জিনিসটা কেমন। তুমি ডিজাইন করছো, অটোক্যাডেই তোমরা ডিজাইন করছো, সিভিল একটা ডিজাইন করলে, একটা বাড়ির লেআউট করলে সিভিলের, মেকানিক্যালরা একটা কোনো গিয়ার বানালে, একটা নিউ টাইপ অফ গিয়ার বা একটা নিউ টাইপ অফ শ্যাফট বানালে, যেখানে দেখলে বাট সেটা বুঝতে পারছো না ফিজিক্যালি সেটা কেমন দেখতে, ঠিক আছে?
আমাদের ইলেকট্রনিক্স ফিল্ডে বলো, ইলেকট্রিক্যাল ফিল্ডে বলো, ডিফারেন্ট সার্কিট ডিজাইনিং, তো সেইগুলো সবই তুমি 3D প্রিন্টিং করে নিতে পারো। ঠিক আছে, সার্কিট ডিজাইনিং তুমি বলবে স্যার সেন্সরটা কি 3D প্রিন্ট করা যাবে? না, সেন্সরটা করা যাবে না, সেন্সরের জন্য আইসিস লাগবে। বাট হ্যাঁ, সেন্সরের যে বোর্ডটা, যে পিসিবিটার উপর তৈরি হচ্ছে সেন্সরটা, সেটাকে তুমি 3D প্রিন্টিং করে নিতে পারো। সেই টেকনোলজিও এসে গেছে। সেটাও বাড়িতে বসে তুমি 3D প্রিন্ট করে তার উপর ইউ ক্যান ফিক্স দ্য আইসিস, যে বাড়িতেই ইউ ক্যান মেক সেন্সরস। অনেকেই বানাচ্ছে, অনেকেই বানাচ্ছে। Hello, sir. হ্যাঁ, Sorry to interrupt you. Sir, can you tell me how 3D printing is related to computer science and technology or computer science and engineering? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ জিনিসটা হচ্ছে সবকিছুতেই রিলেটেড। ঠিক আছে, তুমি যখনই বাকি ফিল্ডে তোমার রিলেশন আসছে, কম্পিউটার সায়েন্স তোমার যে প্রোটোটাইপ ডিজাইনিং, আর নিউ মডেল কম্পিউটার, আর নিউ মডেল ট্যাব, আর নিউ মডেল ফোন, সবকটাই 3D প্রিন্টিং এ আসবে। আমরা ঘরে ঘরে বসে আমাদের নিজেদের ফোন ডিজাইন করে নিতে পারবো। ঠিক আছে, ফোনের কভার্স, মানে ফোনের কেসিং, ঠিক আছে, ল্যাপটপ, ডেস্কটপ, সবকিছু। এই যে প্রথমে স্পিকার বললাম, দিস ইজ আ পার্ট অফ কম্পিউটার সায়েন্স। স্পিকারটা তো অন্য কেউ ডিজাইন করে না, স্পিকারের ভেতরে আইসিস আছে, কিছু প্রোগ্রামিং আছে যাতে আমরা ওয়্যারলেসলি করতে পারি। জেস্টার হ্যান্ডলিং দিয়ে যেগুলো আমাদের যে স্পিকারের ধরো ভলিউম আপ ডাউন করানো হয়, তো সেগুলো কিভাবে হচ্ছে? সেগুলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররাই করছে। Yes, ইলেকট্রনিক্সের sir. সার্কিটটা ডিজাইন করে দেয়, বাট প্রোগ্রামিং কিভাবে করব সেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে। ঠিক আছে, তো প্রতিটা ফিল্ডেই কিন্তু এটা আছে। আমি আগেও বলেছি, আমি Thank you, দেখিয়েছি তোমাদের, sir, for আমি making. তোমাদের আগে দেখিয়েছি কিছু কিছু জিনিস 3D প্রিন্টিং করা। ঠিক আছে, যেগুলো ধরো আমার এই ছোট মেশিনে হয়। মেকানিক্যাল একটা ক্ল্যাম্প দেখিয়েছি, তোমার সিভিলের কিছু ইন্টেরিয়র পার্টস দেখিয়েছি। ঠিক আছে, ইলেকট্রনিক্স সিএসটির জন্য আমি পুরো একটা হ্যান্ড স্যানিটাইজার মেশিন বানিয়েছি 3D প্রিন্টেড, পুরো কভারটা 3D প্রিন্টেড, ভেতরে সার্কিটটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বানাচ্ছে, প্রোগ্রামিংটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বানাচ্ছে। ঠিক আছে, তো যদি না জানো তাহলে কি হবে, তোমাকে আরেকজনের কাছে যেতে হবে যে হ্যাঁ একটু 3D প্রিন্টিংটা করে দিন বা ডিজাইনটা করে দিন। বাট তুমি যদি জানো করতে, তাহলে কোনো অসুবিধা নেই। এবার জানতে গেলে কিছু টেকনিক্সও জানতে হয়। Yes, sir. ঠিক আছে, এখন যে হ্যাকাথন, এই যে টয়কাথন তোমাদের বললাম, তো টয়কাথনটা কেন ইন্ডিয়াতে এতটা ফেমাস, এখন অব্দি চলছে? ঠিক আছে, এখন অব্দি চলছে, এখন সেকেন্ড রাউন্ড চলছে। ফেব্রুয়ারির এন্ডের দিকে ওটা শেষ হবে। তো সেগুলো কেন? কারণ এই টেকনোলজি গুলো যাতে স্টুডেন্টরা শিখতে পারে, শুধু ইন্ডাস্ট্রিতেই ওটা যেন আটকে না থাকে। ঠিক আছে, একটা লিমিটেড শেখা মানুষ সেটা জানবে এটা নয়। স্টুডেন্ট লেভেল থেকে যদি মানুষ শিখতে থাকে যে নিউ টেকনোলজিস গুলো, তাদের অ্যাপ্লিকেশন অনেক বেশি করতে পারবে গিয়ে। এই কারণে এত হ্যাকাথন ডিজাইন হচ্ছে, পারফর্ম করা হচ্ছে, যাতে স্টুডেন্টরা মোটিভেটেড হয়ে নতুন কিছু বেরিয়ে আসে তাদের মধ্যে থেকে। বোঝানো গেল হোয়াট ইজ ওয়াই উই শুড লার্ন 3D প্রিন্টিং ইরেসপেক্টিভ অফ এনি ডিপার্টমেন্ট। Yes, আমাদের sir. শেখাটা Yes, sir. আচ্ছা, সো হোয়াট ইজ 3D প্রিন্টিং? এই যে ধরো দেখো এখানে একটা আইফেল টাওয়ার তৈরি হচ্ছে। এবার তুমি বললো স্যার আইফেল টাওয়ারটা কি, কেন, কি দরকার? আছে তো অরিজিনাল, অরিজিনাল তো আছে, বাট আমাদের শিখে তাহলে লাভ, অরিজিনাল আছে আমি গিয়ে দেখবো, প্যারিসে গিয়ে দেখতে পাবে Yes, কি? sir. সেটাই। ঠিক আছে, প্যারিসে গিয়ে দেখতে পাবে, তুমি নিজের স্টার্ট আপ খুলতে পারবে। তুমি যদি মনে করো যে আমি এটার একটা ডিজাইনটা আলাদা করবো, কোনো একটা বিল্ডিং এর সাপোজ, ঠিক আছে, সামান্য একটু আলাদা করি, মেবি সেখানে ডিজাইনের কিছু, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে যদি দেখি, তাহলে কিছু ডিজাইনের হয়তো কিছু ফল্ট আছে, সেই ফল্টটাকে আমি রেকটিফাই করতে পারি। ফলটা রেকটিফাই করে দেখি কেমন আসে বিল্ডিংটার স্ট্রাকচার, কেমন দেখতে লাগে, কতটা তার স্ট্রেংথ হয়, এগুলোও টেস্টিং করা যায়। ঠিক আছে, এইখানে দেখো একটা একটা টানেলের মতন রয়েছে, ঠিক আছে, পোরাস টানেল একটা,
সেখান থেকে কিছু মেটেরিয়াল হয়তো পাস হবে, ঠিক আছে? তো সেখান থেকে ধরো এটা একটা মেকানিক্যাল ডিজাইনের ভেতর আসছে। তো ডিফারেন্ট ফিল্ডেই আমাদের কাজে লাগছে। এখানে কম্পিউটারে একটা ডিজাইন করছে, এরকম একটা প্রিন্টারের দেখতে হয়, সে প্রিন্টিং করে হাতে একটা তার ওয়ার্কিং মডেল পাচ্ছে। সব থেকে বড় ব্যাপার, মডেল গুলোকে নিয়ে তুমি ওয়ার্কিং মডেলও বানাতে পারো। শুধু এই নয়, শুধু মেডিকেল ফিল্ডে যদি আমরা দেখি যে প্রস্থেটিক লিম্বস, প্রস্থেটিক আর্মস, ঠিক আছে, সেগুলো অব্দি তৈরি হচ্ছে, প্রস্থেটিক ইয়ার্স, নোজ, মানুষের বডি পার্টস অব্দি ইন্ডাস্ট্রিয়াল 3D প্রিন্টিং এ তৈরি হচ্ছে। হ্যাঁ, তার জন্য ডিজাইনিং শিখতে হবে, ডিজাইনিং এ প্রফেশনাল হতে হবে, প্রফেশনাল থেকেও বেশি যদি বলি ওয়ার্ল্ড ক্লাস হতে হবে তার জন্য। তবে তোমাকে হয়তো মেডিকেল ফিল্ডে যাবে, কারণ তুমি সেখানে একটা মানুষের লাইফ নিয়ে করবে, ডিল করবে। বানাচ্ছে ইঞ্জিনিয়ার্সরাই বসে বানাচ্ছে, ঠিক আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সরা বসে বানাচ্ছে, যারা প্রস্থেটিক লিম্বস, তাদের বলবে আমাদের কি দরকার স্যার, আমরা দেখবো কোন ব্যাকটেরিয়া কিভাবে কাজ করছে, তার জন্য কোন কেমিক্যাল দেওয়া যায়, হ্যাঁ, কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাচ্ছে, সেটাকে ভালো টেস্টিং হচ্ছে। আমার 3D প্রিন্ট করে লাভ কি? বাট না, 3D প্রিন্ট করে সে মানুষকে আলাদা লাইফ দিচ্ছে। অলরেডি একটা 3D প্রিন্টেড হার্ট দ্যাট ইজ ইকুয়ালি ওয়ার্কিং অ্যাজ আ নর্মাল হার্ট তৈরি হয়ে গেছে, পাম্প করছে ব্লাড। তার সঙ্গে শুধু 3D প্রিন্টিং করলেই তো হবে না, তার সঙ্গে কিছু মেকানিজম দিতে হবে, কিছু সার্কিট ডিজাইন করতে হবে। সেগুলো সব একসাথে যখন আসবে তখন সেটা সাকসেসফুল হবে। বাট রেডিলি আমাদের মডেল দেখবো, রেডিলি আমরা বুঝবো যে জিনিসটা কেমন দেখতে, যেটা এতদিন আমরা বুঝতে পারিনি। মেন ব্যাপার, তোমরা অটোক্যাড শিখে যাবে, 3 ইয়ার্স ধরে অটোক্যাড শিখবে, ঠিক আছে, আরো কিছু ধরো সিভিলরা স্ট্যাট প্রো শিখছে, ঠিক আছে, বাট ইয়েরা ধরো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এর স্টুডেন্টরা, ইলেকট্রিক্যাল এর স্টুডেন্টরা প্রচুর সার্কিট ডিজাইন করছে, ভাবছে যে হ্যাঁ এইটা একটা অটোমেটিক স্ট্রিট লাইট, বাট ফিল্ডে লাগালে কেমন হবে? তো লেটস মেক আ ওয়ার্ক স্পেস, যে একটা স্ট্রিট আছে, সেখানে কিছু ল্যাম্প পোস্ট আছে, সেখানে আলোটা লাগাই, লেটস মেক আ মডেল, ওয়ার্কিং মডেল, আমরা দেখাতে পারবো যে হ্যাঁ এটা আমাদের আইডিয়া, উই ক্যান অ্যাপ্রোচ টু সামওয়ান বিগার, তাই না? এটা ইন্ডাস্ট্রিতেও এক্সপোজার নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, শুধু তোমাদের শেখার জন্য না, প্রত্যেকে এটাকে নিয়ে যদি ডেভেলপ করো, সেটা একটা ইন্ডাস্ট্রি এক্সপোজারে তোমাদের পৌঁছে যাবে। বোঝা গেল? আর এখন প্রতিটা Yes, sir. ইন্ডাস্ট্রিতে Yes, sir. 3D প্রিন্টিং এর উপর খুব স্ট্রেস দিচ্ছে, প্রতিটা ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি। এল&টি ওখানে বাড়ি বানাচ্ছে, মেকানিক্যালের অর্ধেক পার্টস, যেহেতু মেটাল প্রিন্ট হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, অর্ধেক পার্টস মেকানিক্যালরা ইয়েতে বানাচ্ছে, 3D প্রিন্ট করছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা তোমার ডিফারেন্ট ফোন ডিজাইনিং থেকে শুরু করে, যে প্রোটোটাইপ গুলো ডিজাইন হয়, প্রথমেই তো যে ফোনটা ধরো আমরা ইউজ করি সেটা প্রথমেই তৈরি হয় না, তার প্রোটোটাইপস তৈরি হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা 3D প্রিন্টিং করে ধরো প্রোটোটাইপটা তো ইজিলি আমরা বানাবো, ইন্ডাস্ট্রি রেডির জন্য হয়তো ইট টেক্স হিউজ কস্ট, বাট প্রোটোটাইপ ডিজাইনিং এর জন্য আমাদের 30-40 হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেই হয়ে যাবে, যে কেমন দেখতে হবে তার পার্টস। আমি একটা সত্যি বলি, এটা গল্প, একটা সিনেমা কদিন আগে দেখছিলাম, সেখানে একটা ফোন ডিজাইন করেছে, ফোনটা কি করেছে, প্রতিটা পার্টস আলাদা করেছে মোবাইল ফোনে, যে ক্যামেরাটা খারাপ হয়ে গেল তো ক্যামেরাটা শুধু পাল্টে দাও, ঠিক আছে, ব্যাটারি পার্টটা খারাপ হলো তো ব্যাটারির জায়গাটা পাল্টে দাও, স্ক্রিনটা খারাপ হলো স্ক্রিনটা আলাদা করে খুলে নেওয়া যাবে, খুলে নিয়ে নতুন লাগিয়ে দাও, তাহলে কি হয়েছে, সবই যেন একটা সেই সুইচ অ্যান্ড প্লাগ এর মতন সিস্টেম। Yes, sir. যে পার্টটা খারাপ হচ্ছে সেই পার্টটা করে নাও। বেসটা কার উপর তৈরি হবে, পুরো মডেলটা কিসে তৈরি, সেটা 3D প্রিন্টিং করে তৈরি। তো এগুলো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, তোমাকে ভাবতে হবে, ঠিক আছে, আরো কিসে অ্যাপ্লাই করা যায়। এখন অব্দি মানুষ ধরো করে তাদের হাউস হোল্ড প্রোডাক্টস, যেমন আমি ধরো বানাই, যেগুলো বাড়িতে কাজে লাগে টুকটাক, সেই প্রোডাক্টস গুলো ডিজাইন করি, টয় কিছু ডিজাইন করি, কিছু ওয়ার্কিং মডেলও ডিজাইন করেছি, তো যেগুলো আমি করেছি। এবার তোমরা আরো ইয়ং ব্রেন, আরো ভালো করে ভাবতে পারবে, নতুন টেকনোলজিটা নিয়ে আরো কিছু নতুন কিছু ডিজাইন করতে পারবে, ঠিক আছে। বলতে পারো এটা একটা হবির মতো, ঠিক আছে, এটাকে শুধু শেখা বা
পরীক্ষা দেবো, শিখবো, একটা সার্টিফিকেট নেবো, এই জায়গায় না রেখে এটাকে একটা হবির মতন করো, যাতে প্রত্যেকে নতুন কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে মার্কেটে আসতে পারো, এই আর কি। আমার স্যার ধারণা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আপনি যে অ্যাপটা ডাউনলোড করতে বলেছিলেন না, ড্রয়ের টেসলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অ্যাপটা ডাউনলোড করেছি কিন্তু ঠিকভাবে ইউজটা করতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, সেটা অসুবিধা নেই, আমি ওয়ার্কশপ ক্লাসের টাইমে শিখিয়ে দেবো, ওকে স্যার। ঠিক আছে। হুম, আচ্ছা। So what is 3D printing? Is a technology that builds 3D objects by adding layer upon layer of material. কি হচ্ছে এইখানে, এই যে মেটেরিয়ালটা, আচ্ছা আমার মাউস পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা এইখানে Yes, sir. দেখো, এইখানে কিছু ফিলামেন্ট কিনতে হয়, ডিফারেন্ট টাইপস অফ ফিলামেন্টস আর দেয়ার, ঠিক আছে। PLA, ABS, PETG, নাইলন ফিলামেন্ট, কার্বন ফাইবার ফিলামেন্ট, মেটাল ফিলামেন্ট, সেগুলো এখানে লোড করতে হয়, ঠিক আছে। এই জায়গায় কিছু লোড করার জায়গা আছে, তো সেখানে লোড করতে হয়, সেটাকে গলিয়ে এখানে তৈরি হয় একদম বেস লেয়ার থেকে। ধর এখানে একটা ছোট্ট রোবট বানিয়েছে যার মাথাটা টিভির মতো, ঠিক আছে। তো এই বেস লেয়ার থেকে সেটা প্রিন্ট হতে শুরু করবে, আস্তে 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 যে কোনো মেটেরিয়াল, যদি আমি PLA ধরে নিই, একটা প্লাস্টিক মেটেরিয়াল মেড অফ উইট ফাইবার, ঠিক আছে, নট হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, ঠিক আছে, ইট ইজ নট আ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। কি তোমরা ভাবছো প্লাস্টিক তো ক্ষতি করতে পারে না, ক্ষতি করবে না, ঠিক আছে। অর্ডারলেস ম্যাটেরিয়াল, সব থেকে বড় ব্যাপার, যখন গলিয়ে সেটা বেরোবে সেটাও গন্ধ কোনো নেই যে হ্যাঁ ঘরে রাখলাম তো ঘর পুরো একদম গন্ধে গন্ধ হয়ে যাচ্ছে, চারিদিকে সেই ওডার আসছে, সেরকম কোনো সিস্টেম নেই, ঠিক আছে। মেটেরিয়াল গুলো খুবই হাই কস্ট মেটেরিয়াল, কেজি কস্ট অ্যারাউন্ড 1100 to 1200 রুপিস। বেসিক মেটেরিয়াল যেটা PLA ধরো আমি ইউজ করি, ইটস এ স্ট্রং মেটেরিয়াল। এর থেকে তুমি যদি আরো ভালো মেটেরিয়ালে যেতে চাও আর একটু দাম পড়বে। তো কি হয়, বেস থেকে প্রিন্ট হতে শুরু করে লেয়ার আপন লেয়ার, এই যে কথাটা বলেছি লেয়ার আপন লেয়ার, প্রথমে ফার্স্ট লেয়ারটা প্রিন্ট হবে, তারপরে সেকেন্ড লেয়ারটা প্রিন্ট হবে। আমি তোমাদের দেখাবো কেমন ভাবে প্রিন্টিং হচ্ছে, পুরো স্টেপটা আমি দেখাবো আজকে, কারণ আমি চাই তোমরা এটা নিয়ে ডেভেলপ করো আরো বেশি, প্রত্যেকে, প্রতিটা ডিপার্টমেন্টে, এমনকি আর্কিটেকচারে যদি কেউ থাকো, আর্কিটেকচার ডিপার্টমেন্টেও যেন এটা ডেভেলপ হয়, ঠিক আছে। ডিফারেন্ট আর্কিটেকচার, সেটাও আসবো, আমি কিছু অ্যাপ্লিকেশন আছে PPT-টায়, আমি সেটা আসবো এক এক করে। whether the material is plastic, metal or concrete or any composite material, ঠিক আছে। ডিফারেন্ট 3D প্রিন্টিং মেটেরিয়ালের, এই প্রিন্টিং মেশিনের ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল সাপোর্ট করে, ঠিক আছে। তো আমারটায় যেমন ধরো উড ফিলামেন্ট, আমি যদি আমারটার রেসপেক্টেই বলি, যেটা আছে আমার প্র্যাকটিসের জন্য, উড ফিলামেন্ট সাপোর্ট করছে, ABS, PETG, নাইলন আর PLA, এই 4-5 ধরনের মেটেরিয়াল সাপোর্ট করে। তবে প্রতিটা মেটেরিয়ালের there is a temperature to use, একটা টেম্পারেচার Sir, ইউজ। হ্যাঁ so sorry to interrupt you. একটা স্যার কোশ্চেন করছি, আপনি স্যার বারবার বলছেন যে ফিলামেন্ট ফিলামেন্ট, স্যার ফিলামেন্ট তো স্যার বাল্বে থাকে স্যার, এই 3D প্রিন্টারে ফিলামেন্টের স্যার কাজটা কি, মানে এক্সাক্ট ফাংশনটা কি? ফিলামেন্ট মানে হচ্ছে র মেটেরিয়ালটা এখানে, ঠিক আছে, র মেটেরিয়াল, যেটা তোমার, যেটা দিয়ে মডেলটা তৈরি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে মডেলটা ঠিক আছে। তৈরি হয়েছে, এটা আমি দেখে বোঝা যাচ্ছে either it is made with ABS or it is made with PLA, but most probably it is made with ABS. ABS মেটেরিয়াল ফিলামেন্টটা যখন ইউজ হয়, ABS এর একটুখানি ফিনিশিং ভালো হয় মেটেরিয়াল, তুমি শাইনি প্রোডাক্ট বানাবে, ফিনিশিং ভালো হবে, সেরম মেটেরিয়াল, যেরকম এরম টাইপের যেমন মডেল, ধরো আইফেল টাওয়ারের মডেল বানিয়েছে, তোমার ডিফারেন্ট যে স্পেসিফিক মডেল তুমি টয়েস বানাবে, সেগুলো জেনারেলি ABS দিয়ে তৈরি হয়, তার ফিনিশিং ভালো হয়, ঠিক আছে। ফিলামেন্টটা হচ্ছে সেই র মেটেরিয়ালটা, একটা রোলের মতন হয়, ঠিক আছে। সেইখান থেকে গলিয়ে গলিয়ে সেটাকে বেরোয়, একটা টেম্পারেচার দিতে হয়, একটা নর্মাল যেরকম একটা ইন্ডাস্ট্রিতে কাজ হয় ঠিক তেমনই, একটা টেম্পারেচার অ্যারাউন্ড 200°C সেটা গলছে। আর একটা এক্সট্রুডার এই পয়েন্টে, এইখানে দেখো দুটো এক্সট্রুডার লাগানো আছে, একটা এক্সট্রুডার, সেই এক্সট্রুডারটা কি করছে, সেই লেয়ার বাই লেয়ার সেটাকে আসছে,
গলিয়ে নিয়ে, ঠিক আছে, দিয়ে প্রিন্ট করছে এই বেডের ওপর। এখানে বেড টেম্পারেচার ফিক্স করাটাও একটা ফ্যাক্টর। বেড টেম্পারেচার, প্রতিটা মেটেরিয়াল বা প্রতিটা ফিলামেন্টের ডিফারেন্ট টাইপস অফ বেড টেম্পারেচার হয়, ঠিক আছে। তো সেইগুলো সব অ্যাডজাস্টমেন্ট করা, এগুলো একটা শেখবার জিনিস। তার কতটা ভালো তোমার অ্যাডজাস্টমেন্টের ওপর, তোমার মেশিনের অ্যাডজাস্টমেন্টের ওপর তোমার ফিনিশিং হবে। আমি যখন প্রথম প্রথম করতাম, ইট ইজ ভেরি উইক, একটু হাত দিয়ে টিপলেই যেন ভেঙে গেল। বাট এখন যে মেটেরিয়াল গুলো তৈরি করি ছোট ছোট, দে আর কোয়াইট স্ট্রং। তো এইগুলো আছে। তো what is the need? A visualization tool in design, a means to create highly customized product for consumers and professionals. ঠিক আছে, কাস্টমাইজ প্রোডাক্ট। আমরা সবাই ধরো স্পিকার বানাই, এই স্পিকার কিনি, ফিলিপস এর কিনছি, সনির কিনছি, বোটের কিনছি, ডিফারেন্ট কোম্পানিজ স্পিকার দিচ্ছি। Yes. বাট আমার মনে হলো যে আমি আমার নিজের মতন বাড়িতে একটা স্পিকার রাখি না। বা তোমাকে কেউ একটা রিকোয়েস্ট করলো, হ্যাঁ তুমি খুব ভালো ডিজাইনিং জানো, ইউ নো হাউ টু 3D প্রিন্ট, তুমি একটা ভালো করে একটা আমাকে স্পিকার বানিয়ে দাও। তো তুমি মেটেরিয়াল গুলো কিনলে, আমি বলছি না তুমি স্পিকারটাকে বানাও, মানে স্পিকারের যে উফারটা থাকছে বা টুইটার্স গুলো থাকছে বা সার্কিট অ্যাম্পলিফায়ার সার্কিট থাকছে, সেগুলো ডিজাইন করতে হচ্ছে না, সেগুলো তুমি কিনে আনছো। বাট দ্য মডেল অফ দ্য স্পিকার, কাস্টমাইজড প্রোডাক্ট তুমি বানাতে পারছো। সবাই যদি স্কোয়ার বানায়, তোমার ইচ্ছে হলো আমি ট্রায়াঙ্গেল বানাবো, তো তুমি ট্রায়াঙ্গেল বানাতে পারছো, ঠিক আছে। সবার যদি একটা নর্মাল ধরো সাউন্ড বার একটা লম্বা মতন বানালো, তুমি ভাবলে যে ওই সাউন্ড বারটা আমি তিনটে ভাগে ভেঙে দেবো, ঠিক আছে, তিনটে ভাগে ভেঙে ঘরে তিনটে জায়গায় লাগাবো। তাহলে আমি 3D প্রিন্টিং করি, তিনটে জায়গায় তিনটে আলাদা আলাদা স্পিকার বানিয়ে, আই উইল মেক দ্য কানেকশন এন্ড আই উইল মেক মাই ওন হোম সিস্টেম। তো এগুলো ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে প্রতিটা ফিল্ডে। আর আছে কি, অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল টুলিং টু প্রডিউস স্মল লটস অফ প্রোডাকশন পার্টস। এইটা এখন খুব চলছে যে প্রোডাকশন পার্টস তৈরি করে ডিফারেন্ট মেশিনস এ, যেহেতু মেটাল প্রিন্টিং হতে শুরু করে দিয়েছে, তো ডিফারেন্ট মেশিনস এর পার্টস গুলো প্রিন্ট হতে হচ্ছে, ঠিক আছে। যে প্রবলেম হচ্ছে, যে পার্টটা ভেঙে গেল, পুরো মেশিন পাল্টানো দরকার নেই, জাস্ট 3D প্রিন্ট দ্যাট পার্ট, ইট উইল গেট ফিক্সড ইন এ মেশিন। এই ফেসিলিটিস গুলো পাওয়া যাচ্ছে, এটা আগেকার হতো না। আচ্ছা, দেখো হিস্ট্রিটা একটুখানি আমরা দেখিনি। যেরকম বললাম যে 1986 এ বললাম, 84 থেকে ডিজাইন হয়েছে 87 অব্দি। ইনভেন্ট 3D প্রিন্টিং অ্যান্ড কয়েন্স দ্য টার্ম স্টিরিওলিথোগ্রাফি, কিছু টার্মস আছে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। 1992 তে 3D সিস্টেম প্রডিউস দ্য SLA 3D প্রিন্টার মেশিন। 1999 এ সায়েন্টিস্ট ম্যানেজ টু গ্রো অর্গানস ফ্রম পেশেন্ট সেল 3D প্রিন্ট করে। 2000 এ কি দেখা যাচ্ছে, ফার্স্ট 3D ইনজেক্ট প্রিন্টার প্রডিউসড বাই অবজেক্ট জিওমেট্রিজ। এগুলো একটু জানলে ভালো, ঠিক আছে। না জানলেও তোমার টেকনিক্যালি এগুলো কাজে লাগবে না, হিস্টোরিক্যাল নলেজ কোথা থেকে ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে। 2002 তে 3D printed miniature kidney is manufactured. 2008 এ the first 3D prosthetic leg is produced. 2011 এ 3D printed car। আর 2012 এ 3D printed jaw is produced by Holland, ঠিক আছে, বাই লেবার ওয়াইজ। তো ইন্ডাস্ট্রিটা কেমন ভাবে গ্রো করছে দেখো, বায়োমেডিক্যাল তো আছেই, অর্গানস ডেভেলপ করছে, সেল ডেভেলপ করছে, কার ডেভেলপমেন্ট হয়েছে, জ ডেভেলপমেন্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার ধরো এই বয়স্করা যখন দাঁত পাল্টায়, তাই না, একটু ওল্ড এজ দাঁত পড়ে যায়, মুশকিল হয়। এখন ম্যাক্সিমাম দাঁত যে ফলস টিথ গুলো হয়, পুরোটা 3D প্রিন্টেড হয় এখন, জানো, বড় বড় সব হসপিটালে স্যার ওই ফলস যেগুলো, গুলো 3D প্রিন্টেড? হ্যাঁ, যেগুলো বড় বড় হসপিটাল, আমি বলছি না যেগুলো লোকাল মার্কেটে হচ্ছে সেগুলো নয়, সেগুলো তো কিছু একটা সিমেন্টের ওকে। ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে। হ্যাঁ, বড় বড় হসপিটালে যেগুলো তৈরি হয়, ঠিক আছে, তুমি অ্যাপোলো যাও, হ্যাঁ, বা তুমি আরো বড় হসপিটাল ধরো টাটাতে যাচ্ছ, টাটা মেডিকেলে যাচ্ছ, সেখানে কিন্তু সেইগুলো 3D প্রিন্টেড হয় ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়, ঠিক আছে। তো প্রজেক্টেড গ্রোথটা দেখো কিভাবে গ্রোথটা হচ্ছে। 2012 এ 1.3 বিলিয়ন ডলার্স এর ইন্ডাস্ট্রি ছিল, সেটা 2016 এ 3.1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হলো
2020 তে 5.2 বিলিয়ন। ইন্ডাস্ট্রির গ্রোথটা এমন ভাবে হচ্ছে। আমার মেন ব্যাপার হচ্ছে, দেখো তোমরা তো সবই শিখবে, বেসিক সাবজেক্টস তো পড়তেই হবে, ঠিক আছে, ডিপ্লোমা পড়তে হবে, পাস করতে হবে, সবই করতে হবে, বাট নতুন টেকনোলজিটা যেহেতু এত র্যাপিডলি এগোচ্ছে, তোমরা যদি না শিখতে পারো তোমরা ইন্ডাস্ট্রি রেডি হতে পারবে না। আচ্ছা, তো দেখো এইখানে একটা 3D প্রিন্টারের ছোট একটা মডেল দিয়েছে, কি কি লাগছে একটু দেখে নাও। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথমে ওয়ার্কিংটা দেখো। স্টার্ট করলাম লেয়ার অফ পাউডার ডিপোজিট অটোমেটিক্যালি। একটা তুমি যখনই 3D প্রিন্টিং করতে যাবে দেখবে ফার্স্ট একটা লেয়ার, একটা ঘাটা মতন লেয়ার পড়ে যায়, ঠিক আছে, মিক্সড আপ একটা লেয়ার। The printhead applies resin to powder layer dries almost immediately. Add another layer, একটা লেয়ার হলো, আবার ফার্স্ট স্টেপটা রিপিট হচ্ছে, ঠিক আছে। যদি কমপ্লিট হয়ে যায়, পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেল, সেখান থেকে বেরিয়ে গেল। এটা রেজিন প্রিন্টিং এর জন্য এই একটা প্রসেস আছে। আমরা এফডিএম প্রিন্টিং, এখন যে মডেলস গুলো তৈরি হয় ম্যাক্সিমামে এফডিএম বলা, ফিউজড ডিপোজিশন মডেলিং, ঠিক আছে। তো সেই লেয়ার দিয়ে আমরা, বা সেই টেকনিক দিয়ে আমরা প্রিন্টিং করি, বা সেই টেকনিক্যাল মেশিন এখন বেশি চলে। আচ্ছা, নেক্সট কিভাবে আমি 3D প্রিন্টিং এর এটা বানাবো। 3D CAD মডেল, এরকম একটা ক্যাডে আমরা মডেল বানালাম, যেরকম আমি তোমাদের দেখিয়েছি টিঙ্কার স্যার ক্যাড মানেটা কি স্যার? কম্পিউটার এডেড ডিজাইন, যেটা আমি টিঙ্কার ক্যাডে একদিন দেখিয়েছিলাম না, একটা ভাস বানিয়ে। ও আচ্ছা, ওইটা। দ্যাট ইজ এ ক্যাড, টিঙ্কার ক্যাড, ঠিক আছে। অটোডেস্কের বানানো একটা সফটওয়্যার, সেখানে একটা ডিজাইন করলে ইউ মেক এ STL ফাইল অফ ইট, সেভ করলে। স্লাইসিং একটা সফটওয়্যার আছে যেখানে তুমি মেটেরিয়ালের কম্পোজিশন চেঞ্জ করতে পারবে, মানে কতটা ফিল হবে। এই যে আমি বললাম যে প্রথম যখন বানাতাম আমি অতটা ইউজ করতে জানতাম না, তো কি হতো, মেটেরিয়ালটা উইক হতো। তো আস্তে আস্তে সেটিংস চেঞ্জ করে দেখতে দেখতে, ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল প্রিন্ট করে দেখতে দেখতে, ঠিক আছে, একই মেটেরিয়াল দুবার তিনবার করে প্রিন্ট করছি, ডিফারেন্ট সেটিংস দেখছি তার কি চেঞ্জেস আসছে, ঠিক আছে, কি চেঞ্জেস আমি ফিল করতে পারছি। তো স্লাইসিং সফটওয়্যারে সেইটা তুমি করতে পারবে, ঠিক আছে। নেক্সট তুমি স্লাইসিং সফটওয়্যারে এটা দেখতে পারবে, লেয়ার স্লাইসেস, আমি দেখাবো আজকে এগুলো সব কিভাবে হচ্ছে, দিয়ে তুমি প্রিন্টারে সেটা ফিট করো, করে ইউ গেট ইউর 3D অবজেক্ট। এইটা যেটা হচ্ছে, এটা রেজিন প্রিন্টের হচ্ছে, উল্টো করে যেটা প্রিন্ট, এটা রেজিন হেড, ঠিক আছে। এইখান থেকে এই একটা বেডের উপরে এখানে নিচে বারবার চুবি 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 করে, এগুলো প্রসেস গুলো দেখতে হবে, মানে দেখতে হবে বলতে তোমরা দেখতে পারো, ইউটিউবে অনেক আছে, ঠিক আছে। এখানে অতটা বুঝতে পারবে না, বেকার আমার বলে লাভ নেই। এফডিএম প্রিন্টিংটার উপর স্ট্রেস দিই, কারণ এফডিএম প্রিন্টিংটা আমাদের প্রত্যেকের জন্য খুব ইজি, ঠিক আছে, বোঝাটা ইজি অ্যান্ড করাটাও ইজি। এই যে ফিউজ ডিপোজিশন মডেল, and this is a resin printer, এটা resin printer। আচ্ছা, টাইপস অফ 3D প্রিন্টিং এর ভেতরে কি আছে, স্টিরিও লিথোগ্রাফি, ঠিক আছে, সিলেক্টিভ লেয়ার সিন্টারিং, ফিউজ ডিপোজিশন মডেলিং। এই যে 3D প্রিন্টারটা, এটা তোমরা হাউস হোল্ড ইউজ বা এডুকেশন পারপাস আমরা কলেজে রাখবো, ঠিক আছে, যাতে আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো। রেজিন প্রিন্টারটাও রাখা যেতে পারে, বাট এটা একটু হ্যাজার্ডাস, ঠিক আছে, একটুখানি ওডার আসে, ঠিক আছে, তো একটু সেফলি এটা ইউজ করতে হবে, উইথ প্রপার সেফটি প্রিকশন, সেফটি গিয়ার্স আমাদের নিয়ে এটা ইউজ করাটা ভালো, এই 3D প্রিন্টারটা, ঠিক আছে। যদিও এখান থেকে হয়তো আমি বলবো না তোমার ঠিক মুখে এসে কিছু লাগবে, বিকজ ইট ইজ ফুললি কভার্ড, ঠিক আছে, সেটা না, বাট একটা অর্ডার আসে, একটা বাজে গন্ধ আসে, ঠিক আছে, তো সেখানে থাকলে অন্য মেডিকেল ইস্যুস হতে পারে, মানে কন্টিনিউয়াস এক্সপোজারে। বাট ফিউজ ডিপোজিশন মডেলিং এ যে ফিলামেন্ট গুলো ইউজ হয় সেগুলো কিন্তু খুব একটা হ্যাজার্ডাস নয়, মানে খুব একটা নয়, মানে একদমই না, এখন অব্দি যে ফিলামেন্ট গুলো ইউজ হয় সেগুলো নয়, ঠিক আছে। আচ্ছা, তো দিস আর দ্য 3 ডিফারেন্ট টাইপস অফ
3D প্রিন্টিং। তোমরা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? স্যার বলো। স্যার বলছি এসএলএ স্যার এফডিএম এই তিনটের স্যার একটু ছোট করে একটু ফাংশন গুলো বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, সব আসবে, এক এক করে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট, দেখো এগুলো হচ্ছে ডিফারেন্ট প্রিন্টিং মানে টেকনোলজি, ঠিক আছে? এই এক এক করে আমি আসবো পরপর। এই যে স্টিরিওলিথোগ্রাফি কিরকম ভাবে প্রিন্ট হতে হবে, একটা ইউভি রেজের সাথে, ঠিক আছে, প্রিন্ট হচ্ছে। কি হচ্ছে এখানে আমাদের একটা ফিলামেন্ট, এই এটাকে বলা হয় এক্সট্রুডার, তার সাথে আমাদের একটা ইউভি রে, ঠিক আছে, ইউভি রের ওপর এক্সপোজড হয়ে আছে। মেকার বোর্ড বলে একটা কোম্পানি আছে, তারা বানায় এটা। Stereolithography was the first type of 3D printing created, ঠিক আছে, consist of a vertically movable vat and a horizontally movable UV light. Instead of ink, the vat is filled up type of resin, photopolymer, ঠিক আছে। কালার চেঞ্জ, তুমি কালার চেঞ্জ করো, সাপোজ আমি একটা মেটেরিয়াল আমার সাদাই, কিন্তু ইউভি রেজ গুলো দিয়ে আমি কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। হার্ডনেস, কতটা ইউভি রেজ এর উপর সেটা এক্সপোজ থাকছে, তার হার্ডনেসটা তার উপর ডিপেন্ডেন্ট। এফডিএম এর কিন্তু সেটা নয়, ঠিক আছে, এফডিএম স্ট্রাকচারটা আলাদা। Because photopolymers are photosensitive under UV light, the resin is solidified and forms a single layer of the desired 3D object. তো এই ইউভি লাইটটা দিয়ে কি হচ্ছে, কতটা ইউভি লাইটের ইন্টেন্সিটি থাকছে তার উপরে আমার তার হার্ডনেস আসবে পারে, কতটা স্ট্রং ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে। তো এই ইউভি লাইট এইগুলো জেনারেলি আমরা ইন্ডাস্ট্রি এক্সপোজারেই কাজে লাগে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি টুলস হিসেবেই কাজে লাগবে আমাদের এডুকেশন পারপাসে, বিকজ এগুলো ইউজ করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। মনিটর করাটা, ইউজ করার থেকে বেশি মনিটর করাটা একটু ডিফিকাল্ট হয়ে ওঠে, ঠিক আছে। কিন্তু এটা একটু স্পিড, এফডিএম এর থেকে অনেক স্পিডে তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং ভালো হয়। দেখো এখানে অ্যাডভান্টেজ লেখাই আছে, অ্যাডভান্টেজ কি, ইট স্পিড, ফাংশনাল পার্টস ক্যান বি ম্যানুফ্যাকচার্ড উইদিন আ ডে। এফডিএম এ সেখানে ধরো আমার একটা ছোট জিনিস প্রিন্ট করতে বা একটা বড় বক্স বানাতে আমার ধরো 12-14 আওয়ার্স টাইম লেগে যায়, বাট স্টিরিওলিথোগ্রাফিতে সেটাই হয়তো 2 আওয়ার্স 3 আওয়ার্সে তৈরি হবে। আর একটা জিনিস কি, একটু হাই কস্ট, ঠিক আছে, অ্যারাউন্ড $250,000 প্রাইস, ঠিক আছে, হাই কস্ট। So we cannot afford it in our homes or in our colleges, ঠিক আছে, এটা ইন্ডাস্ট্রি কাজেই এটা লাগবে। সিলেক্টিভ লেজার সিন্টারিং, এটাও একটু হাই কস্ট। তো আমাদের মোটামুটি যেগুলো এডুকেশন পারপাস আমরা ইউজ করব, দ্যাট উইল কস্ট অ্যারাউন্ড $400 to $500, এরকম একটা কস্টিং এ আসবে, ঠিক আছে। সিলেক্টিভ লেজার সিন্টারিং এ কি হচ্ছে, ইন পাউডার বেসড SLS, a layer of powder material is carefully laid down by a leveler or a roller on the build tray. এই যে ধরো এখানে পাউডারটা দেয়া হচ্ছে, ঠিক আছে, দিয়ে স্ক্যানার দিয়ে লেজার দিয়ে প্রিন্ট হচ্ছে। লেয়ার থিকনেস ভ্যারিজ বেসড অন দ্য লেজার স্ট্রেংথ, মেটেরিয়াল অর টলারেন্স ডিজায়ার্ড। তো এরকম ভাবে সেটা প্রিন্টিং টেকনোলজিটা আসছে, ঠিক আছে, লেজারের থ্রু দিয়ে। সিলেক্টিভ লেজার সিন্টারিং, পুরো মেটেরিয়ালটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এবার লেজার দিয়ে ওপর থেকে ডিজাইনটা হচ্ছে। এখানে কাউকে মোল্ড করে বা ইয়ে করে তৈরি হচ্ছে না কোনো মেটেরিয়াল, ঠিক আছে। ফর এক্সাম্পল, কার্বন ডাইঅক্সাইড লেজার টু ফিউজ স্মল পার্টিকলস অফ প্লাস্টিক, মেটাল, ডিরেক্ট মেটাল লেজার সিন্টারিং হয়। সেরামিক or glass powder into a mass that has a desired 3-dimensional shape, ঠিক আছে। তো কি হচ্ছে, মেটেরিয়ালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে লেজার দিয়ে, এই লেজার স্ক্যানারের থ্রু দিয়ে আসছে, সেখান থেকে ডিজাইনটা আছে তেমন ভাবেই লেজারটা ওই ডিজাইনটা নিচের মেটেরিয়ালটার উপর বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যালো স্যার, বলো। বলছি ওই রোলারের কাজটা কি স্যার? এই রোলারের কাজটা কি স্যার এখানে এই রোলারের এসএলএস? কাজটা
মেটেরিয়ালটা নিয়ে আসবে, তুমি মেটেরিয়ালটা দিয়ে রেখেছো, একটু করে এই পিস্টনটা উঠবে ওপর দিকে। যত তোমার মেটেরিয়ালটা এখানে তৈরি হতে শুরু করলো, ধরো ফার্স্ট লেয়ারে আছো তুমি এখানে, ফার্স্ট লেয়ারে তো পুরো মেটেরিয়ালটা দিয়ে দেবে না, তাহলে তো ফার্স্ট লেয়ারটা তৈরি হবে না ঠিকঠাক করে, ফিনিশিং আসবে না, তাই না? তো রোলারটা কি করবে, আস্তে আস্তে এখান থেকে পিস্টনটা উঠবে, একটু মেটেরিয়াল নিয়ে আবার এখানে ডিপোজিট করবে, আবার সেটার উপরে লেজার কাটিং হবে। ওকে স্যার, ওকে স্যার, বুঝতে পারলাম। বুঝেছো? হ্যাঁ, রোলারটা জাস্ট মেটেরিয়ালটাকে পুশ করে নিয়ে যাচ্ছে, আর কিছু না। আচ্ছা, এটা হচ্ছে এফডি, স্যার ফিউজ স্যার ডিপোজিশন মডেলিং। হ্যাঁ, এখানেও দেখো স্যার লোহার ওই আছে সব আগের আছে। স্লাইডে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি আগের স্লাইডে স্যার টলারেন্স বলে একটা কথা ছিল স্যার। টলারেন্স মানে ওখানে স্যার টলারেন্সটা কি রকম ভাবে, মানে ওটা একটু বলবেন যে ওখানে টলারেন্স কি জন্য, ওখানে কি কাজে, মানে ওটা কেন হচ্ছে টলারেন্সটা, কেনই বা হচ্ছে ওখানে? এইটা মেটেরিয়ালের টলারেন্স, মেটেরিয়ালটা কতটা টলারেট করতে পারবে। ওই ইন মানে স্যার, ওই ইন আইএন ডট লেখা আছে ওইটা, ইঞ্চ প্লাস মাইনাস ইঞ্চ ইঞ্চ 0.00। ইঞ্চ ইঞ্চ ইন মানে ইঞ্চ। ও আচ্ছা, ইঞ্চ। ওকে ওকে ওকে, হ্যাঁ, ইঞ্চ। ওকে ওকে স্যার, ওকে। প্রতিটা মেটেরিয়ালের ধরো একটা ইলাস্টিসিটি থাকে, তো তো তুমি সেটার উপর যদি বেশি স্ট্রেস দাও তো সেটা ভেঙে যাবে। কতটা টলারেট করতে পারবে, 0.005 ইঞ্চ অব্দি টলারেট করতে পারবে, ঠিক আছে? অতটা স্ট্রেস সে নিতে পারবে বা স্যার আমি সেই এক্সপেনশন নিতে রেজিস্টারে পারবে। রেজিস্টারে সেই টলারেন্সের সাথে ভাবছিলাম, আমি বলছি যে এখানে আবার টলারেন্সটা কি টলারেন্স কাজে ইউজ সে হয়? সেমই, রেজিস্টারের টলারেন্স সে সেমই না, একই জিনিস। সে কতটা তার হ্যাঁ, কম্পোজিশন সে অনুযায়ী সে কতটা কতটা টলারেট করতে এক্সপেন্ড পারবে। করতে পারছে, হ্যাঁ হ্যাঁ। করতে পারছে টলারেট। আচ্ছা, ফিউজ ডিপোজিশন মডেলিং, ঠিক আছে? এই একটা থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি হবে। এই হচ্ছে, এইখানে মেটেরিয়ালটা লাগানো থাকে সাইডে, ঠিক আছে? এখান থেকে এসে এক্সট্রুডার দিয়ে আস্তে আস্তে আসবে, এখান থেকে একটা স্টেপার মোটরস আছে, কিছু স্টেপার মোটরস দিয়ে তোমার স্টেপ কাউন্টিং হয়, মানে লেয়ারের যে লেন্থ আপ ডাউন করবে সেটা কাউন্টিং হয়, ঠিক ইয়েস আছে? স্যার, বুঝতে পারছি। একটা মেটেরিয়াল ধরো এখানে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। এই যে সাইডের ডায়াগ্রামটা এসো, এই এই ডায়াগ্রামটা ব্লু কালারের যেটা রয়েছে, ঠিক আছে? এখানে দেখো এই দুটো, এখানে দুটো মেটেরিয়াল রয়েছে, দুটো স্পুল রয়েছে, এইগুলো হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে? এই হচ্ছে ফিলামেন্ট। তো এক্সট্রুডার দিয়ে সেটা কি হচ্ছে, এক্সট্রুডারের এই পয়েন্ট গুলোতে হিটেড এক্সট্রুডার থাকে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রিন্ট করা যায়, ডিপেন্ডস অন দ্য মেশিন কোয়ালিটি অবভিয়াসলি। তো সেইগুলো দিয়ে ফিলামেন্টটা গলে তৈরি হয়। এবার কে তোমার ডিসাইড করবে, দেয়ার ইজ আ মাইক্রো কন্ট্রোলার, প্রতিটা মেশিনেই আছে, ঠিক আছে? যে ডিজাইনটা কোন লেয়ারটা প্রিন্ট হচ্ছে, কেমন ভাবে প্রিন্ট হবে, কতটা এক্স অ্যাক্সিসে ঘুরবে, কতটা ওয়াই অ্যাক্সিসে যাবে, কতটা জেড অ্যাক্সিস মানে হাইট কতটা হবে, কত দূর হবে, দ্যাট ইজ কন্ট্রোলড বাই সাম লিমিট সুইচ, ঠিক আছে? লিমিট সুইচ আছে সেটার সঙ্গে সেন্সিং পার্ট হিসেবে, ঠিক আছে? লিমিট সুইচেস আছে মাইক্রো কন্ট্রোলার, সেটা থেকে সেন্স করছে, করে নিয়ে আমাদের এক্সট্রুডারটা গলিয়ে পুরো বেডের উপর, এটাকে বেড বলা হয়, এটাকে বেড বলা হয়। তো বা এই বিল্ড প্ল্যাটফর্ম, ঠিক আছে? ফোম বেস, তারপর ফোম বেস, গ্লাস বেস, ম্যাগনেটিক বেস, ডিফারেন্ট টাইপস অফ বেসেস পাওয়া যায় ডিফারেন্ট মেশিনসে। তো সেইগুলোর উপরে মেটেরিয়ালটা তৈরি হতে থাকে। তো এখানে দেখো যেন একটা মেটেরিয়াল, একটা ফ্লাওয়ার ভাস টাইপের কিছু একটা বানাচ্ছে 3D প্রিন্ট করে। তো দিস এর 3D প্রিন্টিং মেশিন। মেবি তুমি ধরো অনেক সেফটি পার্সন 3D, এমনকি 3D প্রিন্টিং এর এটা ফেসিলিটিস, তোমার কাছে দুটো তিনটে 3D প্রিন্টার থাকে, তুমি একটা পার্ট, কোনো একটা মেশিনের একটা পার্ট খারাপ হয়ে গেল 3D প্রিন্টারে, তুমি সেটাকেও মেটাল প্রিন্ট করে সেই পার্টে লাগিয়ে দিতে পারবে। এর জন্য তোমাকে ম্যানুফ্যাকচারের কাছে যেতে হবে না, ইফ ইউ আর এ গুড ডিজাইনার, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, এখানে একটা রোলার স্যার আছে, এই যে ফিলামেন্ট বলছিলাম, এখানে একটা ফিলামেন্ট আছে, এই যে ফিলামেন্টটা আসছে, এই যে ফিলামেন্ট এখান থেকে আসছে, এইটা তার একটা ডেসক্রিপটিভ ইয়ে দেওয়া আছে, জুম করে। ফিলামেন্টটা এভাবে আসছে, রোলারটা কি করছে, রোলারটা সামনের দিকে পুশ করছে ফিলামেন্টটাকে, না হলে তো আসবে না। ফিলামেন্টটা কি করে এগিয়ে আসবে, ফিলামেন্টটা এগিয়ে আসার জন্য এই দুটো রোলার আছে, সেটা সে পুশ করে করে এক্সট্রুডারের মুখ অব্দি নিয়ে আসছে, ঠিক আছে? সেখানে গরম হচ্ছে নজলটা, হিটেড নজল, ঠিক আছে? এই জায়গাটা পুরো হিটেড হয়ে আছে, হট এন্ড, দেখো ব্র্যাকেট করে লেখা আছে হট এন্ড। যে টেম্পারেচার দিয়েছো সেট করে সেই টেম্পারেচারে হিট হয়ে
ফিলামেন্টটা বেরোবে এই নজরের মুখ থেকে। ঠিক আছে? হ্যাঁ বলো Yes, কি sir. কোশ্চেন? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে তিনটে যে 3D প্রিন্টিং মডেল টাইপস দেখালেন স্যার এগুলোর মধ্যে কোনটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি? এই আমাদের এইটা ফিউজ ডিপোজিশন মডেলিং, এইটা FDM তোমার তাই তো? 19,000, হ্যাঁ 19,000 থেকে শুরু। এখন মনে হয় আরো একটু কম দামে পাওয়া যায়, আমাদের অ্যামাজনে তুমি ওকে। পেয়ে যাবে। ফ্লিপকার্টে খুব একটা পাওয়া যায় না, আমি দেখিনি। অ্যামাজনে তোমার পেয়ে যাবে, তোমার যদি ইচ্ছে হয় যে আমি 3D প্রিন্টিং করে কিছু একটা নতুন মডিউল বানাবো, ডিভাইস বানাবো, তো সেটা পেয়ে যাবে অ্যামাজনে। আচ্ছা, তো নেক্সট যেটা দেখা যাচ্ছে এবার কোথায় অ্যাপ্লিকেশন। আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রথম দিনে ধরো একটা ক্লাস নিতে গিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা আমাদের নতুন ভাবে যেটা এলো 2021, ঠিক আছে, যেটা আসতে চলেছে, সেখানে আমাদের প্রত্যেকটা ফিল্ডের নলেজ রাখতে বলেছে, তাই না? সেখানে বলেছে যে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে তো কম্পিউটার সায়েন্স জানবে না, চলবে না। বা তুমি সিভিল ইঞ্জিনিয়ার হবে তো ইলেকট্রনিক্স এ তুমি কিছু বুঝবে না, চলবে না। ওরকম ভাবে তোমাকে জানতে হবে, তবে তুমি ইন্ডাস্ট্রির জন্য রেডি হবে। তো জিনিসটা এখন আর স্ট্রিম ওয়াইজ নেই, ডিপার্টমেন্ট ওয়াইজ নেই, বা ব্রাঞ্চ ওয়াইজ নেই, ঠিক আছে? জিনিসটা এখন অ্যাপ্লিকেশন বেসড। আমি কোন ফিল্ডে অ্যাপ্লাই করব, তুমি ইরেসপেক্টিভ অফ এনি ফিল্ড। যেমন ধরো এই সিস্টেমটা আইটি সেক্টরে অনেকদিন আগেই চলে এসেছে। একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেও গিয়ে আইটি কোম্পানিতে চাকরি করছে, একটা মেটালার্জি সেরামিক ইঞ্জিনিয়ার সেও গিয়ে আইটি কোম্পানিতে চাকরি করছে, সে কোনোদিন প্রোগ্রামিং পড়েই নি। তবু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এরা তো পড়ে প্রোগ্রামিং, সারা সিস্টেম ধরেই ধরো গ্রাজুয়েশন বা পলিটেকনিক লেভেলের প্রোগ্রামিং পড়ছে, 2-3 বার পড়েছে। বাট যারা ধরো মেটালার্জি পড়ছে, মাইনিং পড়ছে, তাদের কাছে খুবই কম এক্সপোজার টু প্রোগ্রামিং, বাট তারাও গিয়ে আইটিতে চাকরি করছে, তাই না? কেন করছে? তারাও সেখানে শিখে নিচ্ছে, নতুন করে কিছু তাদের ফাংশনালিটিস ডেভেলপ করছে নিজেদের ভেতরে। তো এখন পড়াশোনার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। তোমাকে ইন্ডাস্ট্রি ধরতে হবে, যে আমি এই ইন্ডাস্ট্রিতে থাকবো। আমি কম্পিউটার সায়েন্স মানে আমি আইটি যাবো তা নয়, আমি ফ্যাশন ডিজাইনিং এ যেতে পারি, ঠিক আছে? আমি ফ্যাশন ডিজাইনিং এ গেলাম, আমি সেখানে গিয়ে পুরো সিস্টেম তৈরি করব, ডিফারেন্ট টাইপস অফ মেশিন ডিজাইন করব, কাটিং টুলস বানাবো, ঠিক আছে, ক্লথ কাটিং টুলস, সেখানেও প্রোগ্রামিং দরকার হয়। বা আমি ডিফেন্সে যাব, সেখানে গিয়ে কিছু ডিজাইন করব, গেমস অ্যান্ড এন্টারটেনমেন্ট, এগুলো তো আছে। তো আমাদের এখন সবটাই অ্যাপ্লিকেশন বেসড। প্রতিটা ডিপার্টমেন্টকে, আমি বারবার বলছি, প্রতিটা ডিপার্টমেন্টকে প্রতিটা জিনিস জানতে হবে। হ্যাঁ, ইন ডিটেলস হয়তো না জানলেও চলবে, বাট ওয়ার্কিং নলেজ শুড বি দেয়ার। অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? ডিজাইন প্রোটোটাইপস, 3D dimensional printing, concept model, functional prototypes, and presentation model for evaluating and refining design and packaging. তুমি একটা বক্সও যদি তৈরি হয় না, একটা বক্স, সেখানেও কিছু অ্যাপ্লিকেশন থেকে যাচ্ছে। নর্মাল যে বক্স কন্টেনার্স, ডিফারেন্ট ফুড গ্রেড কন্টেনার্স যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোতেও কাজে লাগছে। এডুকেশন, এডুকেশনে কি হচ্ছে? এনগেজ স্টুডেন্ট বাই ব্রিঙ্গিং ডিজিটাল কনসেপ্ট ইনটু দ্য রিয়েল ওয়ার্ল্ড। তুমি একটা কনসেপ্ট আছে তোমার মাথায়, তুমি ডিজাইন করলে, তুমি সেটা চোখে দেখতে পাচ্ছ। আগেকার দিনে পারতাম না, আমরা যখন পড়াশোনা করেছি আমি পেরেছি দেখতে, আমি শুধু দেখেছি সিমুলেশন টুলসে No, দেখলাম ধরো, বাট হয়তো আমি ডিজাইন করতেই পারলাম, আমি চোখে দেখতেই পেলাম না। এখন এসে সেটা, যেহেতু আমার একটু ইন্টারেস্ট আছে এসবের ডিজাইন ডিজাইন করার, তো আমি এসে সেটাকে এখন রিয়েল ওয়ার্ল্ডে দেখছি যে হ্যাঁ, যে এটা এরকম দেখতে হবে, আমার থিঙ্কিংটা এই আকার নিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাই আনতে হবে। টার্নিং দেয়ার আইডিয়াস ইনটু রিয়েল লাইফ 3D কালার মডেলস, ডিফারেন্ট কালার্স। আমি তোমাদের সাদাই দেখিয়ে যাই, তুমি বলবে শুধু সাদা মডেলই হয়, তা নয়, ডিফারেন্ট কালার্স এর ফিলামেন্ট পাওয়া যায়। হেলথ কেয়ার, হেলথ কেয়ারে প্রচন্ড, আমি প্রথমেই বললাম একটা হার্ট তৈরি হয়েছে, প্রস্থেটিক লিম্বস, ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। তুমি দেখলে যে অনেক আগেই আমাদের সেল তৈরি হয়ে গেছে, 3D প্রিন্টেড সেলস, সেগুলো আছে। আর্কিটেকচারে র্যাপিডলি প্রডিউস 3D মডেলস। আর্কিটেকচার বলতে এখানে সিভিল ডিপার্টমেন্টও ঢুকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? 3D মডেলস, কনসেপ্ট মডেল, তুমি একটা তোমার ক্লায়েন্টকে বোঝাবে এরকম ভাবে ফ্ল্যাটটা তৈরি হবে, ঠিক আছে? ফ্ল্যাটটা এরকম ভাবে, এই তার ঘরের স্ট্রাকচার এইভাবে, এখানে জানলা থাকছে, এখানে আপনারা এরকম ভাবে ইন্টেরিয়র ডেকোরেট করে রাখতে পারবেন, ঠিক আছে? তো ডিফারেন্ট জিনিস,
প্রতিটা স্ট্রাকচার তুমি বানিয়ে ক্লায়েন্টের সামনে বা কাস্টমারের সামনে এনে দিলে, সে দেখলো, সে অ্যাপ্রুভ করলো, বাট তুমি একটা ছবি দেখালে সে কিছু বুঝতেই পারলো না। তুমি একটা অটোক্যাডের ছবি দেখিয়ে দিলে, হ্যাঁ, সে কিছু বুঝতে পারলো না, মনে হলো দূর বাবা এটা কি আবার জিনিস, আমি তো কিছু বুঝতে পারছি না। লেম্যানের পক্ষে অটোক্যাড বোঝা সম্ভব না ডিজাইন দেখে। বাট তুমি Yes, যদি একটা মডেল দেখিয়ে দাও যে হ্যাঁ আপনার বাড়িটা এরকম দেখতে হবে স্যার, দ্যাট পার্সন উইল বি, দ্য কাস্টমার উইল বি মোর স্যাটিসফাইড। তো ডিফারেন্ট এইসব মডেলস তো স্যার। তৈরি হতেই থাকছে। হ্যাঁ বলো। স্যার তার মানে আমি হচ্ছে 3D প্রিন্টারে ডিজাইনটা মানে কম্পিউটারে ডিজাইনটা বানালাম, নিয়ে 3D প্রিন্ট করলাম, নিয়ে আমি লেম্যানকে দেখিয়ে দিলেই সে বুঝতে পারলো ভালোভাবে, তাই না স্যার? হ্যাঁ, সে ভালোভাবে তোমার সামনে, যদি তুমি যেটা চোখে দেখবে না সেটা Yes, তোমার sir. কাছে মোর অ্যাট্রাকটিভ লাগবে দ্যান আ পিকচার। ইয়েস স্যার, অবশ্যই। তো এখানে দেখো একটা, এই যে আর্কিটেকচারাল মডেল দেখো বানিয়েছে, আমি যদি এই ডিজাইনটা দেখাই মানুষের মনে কি সেই অ্যাট্রাকশনটা আসবে? আমি এটা না বাড়ি স্যার। বানিয়েছি, একটা ডিজাইন দেখালাম, আপনি ভেতরে দেখে নিন একটা বাড়ি রয়েছে, এ রয়েছে, কারোর মনে কোনো ইন্টারেস্ট আসবে না, কেউ অ্যাট্রাক্টিভ ফিল করবে না। হ্যাঁ স্যার, বাট আমি ইঞ্জিনিয়ার যখনই ছাড়া এইটা স্যার প্রিন্ট কেউ। করে দেখাবো, এইটা প্রিন্ট করে দেখাবো যে বাড়িটা এরম হবে, দিস উইল বি দ্য স্ট্রাকচার, ভেতরটা কেমন হবে, কোথায় কোন স্পেসে কোনটা আছে, মানুষের ইন্টারেস্ট দেখো, সবাই ভিড় করে দাঁড়িয়ে দেখছে সেটা। ঠিক আছে, তো এগুলো ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আর্কিটেকচারের ডিফারেন্ট মডেলস বানিয়েছে। আর্কিটেকচারের কোনো স্টুডেন্ট আছে নাকি আজকে এখানে, বা কারোর আর্কিটেকচার নিয়ে ইন্টারেস্ট আছে সেরকম কোনো স্টুডেন্ট? স্যার অ্যাকচুয়ালি আর্কিটেকচারের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে, কিন্তু মনে হয় না ক্লাস করছে বলে। স্যার ক্লাস করলে তো হতো স্যার, কয়েকজন আছে আর্কিটেকচার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমি রোজ ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রিক্যাল পাওয়ার এইসব নিয়ে বলি, সেই জন্যই আজকে আর একটু এইগুলোর উপর স্ট্রেস দিলাম, যাতে বাকিদেরও একটু ইন্টারেস্ট লাগে যে হ্যাঁ আমাদের জন্য কিছু টেকনোলজি আছে। ঠিক আছে, যাই হোক, সিভিলের যারা আছে তারাও দেখো, এ দেখো একটা বেঞ্চ ফার্নিচার বানিয়েছে 3D প্রিন্টে, Yes, sir. ঠিক আছে, কিছু মডেলস, ডিফারেন্ট মডেলস, বাড়ি, and এই যে বাড়িটার মডেলটা, তুমি মডেলটাই যদি অটোক্যাড করে দেখাও বা গ্রাফিক্যালি কোনো ডিজাইন করে দেখাও, যতটা না ইমপ্রেশন পড়বে তোমার কাস্টমার বা ক্লায়েন্টের কাছে, বা তুমি একটা কোম্পানিতে নিজের একটা কোম্পানি ক্রিয়েট করে তুমি একটা ইন্ডাস্ট্রিতে বলতে গেলে, বা আমার একটা নতুন মডেল আছে, আমার একটা নতুন টাইপ অফ ডিজাইন আছে, সেগুলো বলতে গেলে যত না অ্যাট্রাকটিভ হবে, ইউ মেক আ ডিজাইন, ইউ ফিক্স ইট, কেমন দেখতে হবে, তুমি রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট নিয়ে এসো, সেটাকে দিয়ে তুমি যখন প্রেজেন্ট করবে, দ্যাট উইল বি মোর অ্যাট্রাকটিভ। এখানে ডিফারেন্ট ধর আরো স্ট্রাকচারস আছে, আর্কিওলজিক্যাল স্ট্রাকচারস, ঠিক আছে, ল্যাম্পস, এই সেটগুলো তো আমারও খুব পছন্দ, স্কাল্পচার বানানো, এগুলো ল্যাম্পস ফর লাইটিং, এগুলো ঠিক আছে। আদার অ্যাপ্লিকেশন দেখো, ফুড প্রসেসিং, ফুড টেকনোলজি, ঠিক আছে, আমি তোমাদের এফডিএম টা দেখালাম, যে আমি বললাম যে প্লাস্টিক এখনকার যে নতুন ইয়ে, এই যে দেখো মেডিকেল ইন্ডাস্ট্রিতে যাই হোক ওটাতে পরে আসছি। হ্যাঁ, তো এই যে ফুড, যে ক্যারামেল, চকলেট, এইগুলো অব্দি গলিয়ে, এইগুলো অব্দি এক্সট্রুড করে এরকম ভাবে ডিফারেন্ট শেপস এ চকলেট তৈরি হয়, ঠিক আছে, কাস্টমাইজ চকলেট, সেগুলো অব্দি তৈরি হয় ফুড ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, চিজ, আইসিং, চকলেট, এগুলো সব তৈরি হচ্ছে লিকুইড ফর্মে এসে, সেগুলো সব এরকম তৈরি হচ্ছে। মানুষের মুখ তুমি মনে করলে যে হ্যাঁ আমারই একটা মুখ যেন একটা চকলেটের মতন দেখতে হয়, বানাতে পারবে, ঠিক আছে। তারপর মেডিকেল ইন্ডাস্ট্রিতে দেখো একটা কান বানিয়েছে, ইয়ার, ঠিক আছে, হিয়ারিং এড লাগানো, ফলস একটা ইয়ার, জ, আরো কিছু আছে, ধরো এটা একটা রিপেয়ারিং সিস্টেম বানিয়েছে, ব্রোকেন বোনস, এখানে ব্রোকেন বোনস এর এইটা, কিন্তু তুমি কি ভাবছো এটা কি জিনিস বলো তো? এটা দেখে কি মনে হচ্ছে? বুঝতে পারছি না স্যার। এটা একটা শু, ফ্যাশন ডিজাইনিং এর জন্য শু কিন্তু, ঠিক আছে, আমিও কালকে বুঝতে পারছিলাম না, তারপর আমি সার্চ করে দেখলাম একটা শু।
তো এটা একটা এটাও 3D প্রিন্টেড, ফ্যাশন ডিজাইনিং এও 3D প্রিন্টেড টেকনোলজি ইউজ হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে যে পুরো হাতের যে কভারটা পরিয়েছে, ব্রোকেন বোনস, হাতের ফিক্সেশন, ঠিক আছে, আমাদের সবসময় যে প্লাস্টার করে থাকতে হবে, ফিক্স করে রাখার জন্য পুরো 3D প্রিন্টের একটা স্ট্রাকচার বানানো আছে, হাতটা আমার ফিক্স থাকবে এক জায়গায়। ঠিক আছে, আমার হাতের সাইজ শেপ সব নিয়ে এটা একটা 3D প্রিন্টেড পার্টস বানানো। তো ডিফারেন্ট মানে এরিয়াজ আছে। আমি এটা ডিপার্টমেন্ট দিয়ে ভাঙাটা খুবই প্রবলেম, রাদার আমরা অ্যাপ্লিকেশন দিয়ে যদি ভাঙি, ডিফারেন্সিয়েট করি ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে, সেটা অনেক বেশি ইজি। এবার তোমার যে ফিল্ডে মনে হচ্ছে ইন্টারেস্ট বেশি, ঠিক আছে, অনেকেই আছে যে ইলেকট্রিক্যাল পড়তে পড়তে অন্য টেকনোলজিতে ইন্টারেস্ট আছে বা বায়োমেডিক্যালে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, তাদের জন্য, প্রত্যেকের জন্য এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখো এখানে একটা লিম্ব তৈরি হচ্ছে, একটা বাচ্চাটার হাতটা তৈরি হচ্ছে না, ঠিক আছে, আঙুলগুলো নেই, আঙুলগুলো তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? যাতে এখনকার যে 3D প্রিন্টিং যে পার্টস গুলো আছে, সেখানে কারোর হাত নেই বা কারোর পা নেই, সেখানে সেন্সরস বসিয়ে তোমার নার্ভের সাথে কানেক্ট করে, আর তোমার হাতটা পুরো 3D প্রিন্টেড করে, যেমন তোমার লেফট হ্যান্ড ঠিক তেমনই একটা রেপ্লিকেটেড তোমার রাইট হ্যান্ড তার বানিয়ে, সেটাকে তোমাকে অ্যাজ এ ওয়ার্কিং হ্যান্ড বানিয়ে দেয়। মানে তোমার যে সেন্স করো যে আমার মুভমেন্ট অফ মাই ফিঙ্গার শুড বি ডান রাইট নাও, তাহলে সেখানেও কিন্তু তোমার ফিঙ্গার্স গুলো মুভ করবে। ঠিক আছে, আর তো এখানে দেখছো টয়েজ অনেকে ইয়েস। বানিয়েছে, এগুলো আমি প্রথম দিন থেকে দেখিয়ে আসছি, যেগুলো ইজি বানানো অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে তুমি বলছিলে যে কস্ট, এখানে একটা লো এন্ড প্রাইস দেখিয়েছে 6 lakhs, বাট না, এখন যে এফডিএম প্রিন্টার্স গুলো সেগুলো ওই 20,000, এফডিএম $300 দিয়েছে, $300 থেকে শুরু, মানে 300 ধরো 70 রুপিস, তো কত হচ্ছে 21,000 থেকে 5,000 অব্দি। ঠিক আছে, তো এরকম একটা রেঞ্জ অব্দি এফডিএম, যেগুলো আমাদের রেগুলার এডুকেশন পারপাসে ইউজ হবে, শেখবার জন্য নতুন টেকনোলজি কিভাবে আরো ডেপথে ঢুকবো, ঠিক আছে, সেগুলোর জন্য এটা ঠিকই আছে এফডিএমটা। বাকিগুলো একটু হায়ার কস্ট, আর এসএল এটা একটু মানে মনিটরিং অসুবিধে। হাই এন্ড প্রাইস যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, তাকে একদম রাইট সাইডে 5 crores দাম আছে, সেগুলো একটু হায়ার কস্ট আছে। এই পিপিটিটা দেওয়া আছে, তোমরা আরো ডিটেলস দেখতে পাওয়া আছে। এবার ইউসেজ অফ 3D প্রিন্টিং ইন ইন্ডিয়া, কোথায় কোথায় তাকে ইউজ হচ্ছে? অটোমেটিভ পার্টস তো ইউজ হচ্ছে, আমি প্রথমেই বললাম, মেডিকেলেও ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। আমাদের এডুকেশন সেক্টরে কিন্তু এক্সপোজারটা এখন অব্দি খুব কম। ঠিক আছে, কারণ স্টুডেন্টদের কাছে টেকনোলজিটা এখনো পৌঁছায়নি, স্টুডেন্টরা এখনো নিজে থেকে ভাবতে শেখেনি। কিন্তু আমি বলছি না সব স্টুডেন্টরা, বা সব স্টুডেন্টদের নিজে থেকে ভাবতে হবে, তবেই আমরা এগোতে পারবো। যেহেতু আমরা ভাবনাটা আমাদের খুব কম, আমাদের সেই গতানুগতিক পড়ছি, পড়ে যাচ্ছি, নতুন কিছু ভাবছি না, একই জিনিস যা বইতে লেখা আছে সেটাই পড়ছি, সেটাই মুখস্থ করছি, পরীক্ষায় গিয়ে লিখছি, সার্টিফিকেট নিচ্ছি, একটা জায়গায় চাকরি করতে চলে যাচ্ছি। আমাদের লাইফটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য দেখো এডুকেশন সেক্টরে অনলি 3% এক্সপোজার পেয়েছে 3D প্রিন্টিং। কিন্তু এই এক্সপোজারটা বাড়াতে হবে, আরো স্টুডেন্টরা এনগেজ হতে হবে 3D প্রিন্টিং। শুধু 3D প্রিন্টিং করে কিছু মডেল ডিজাইনিং নয়, যদি 3D প্রিন্টারের মেশিনটাও বানানো যেতে পারে আরো লো কস্টে, আমরা $300 দেখছি বা $500 দেখছি দাম, সেটাকেই আমরা যদি ইন্ডিয়ান মেড, আরো ইন্ডিয়ান মেড করা যেতে পারে, কিছু ইন্ডিয়ান মাইক্রো কন্ট্রোলার যেটা ধরো আইআইটি তৈরি করেছে, ইন্ডিয়ান মেড, তো সেই সব জিনিস দিয়ে যদি আমরা আরো ভালো করে ডিজাইন করতে পারি, যদি সেটাকে $150 আনা যেতে পারে, তাহলে আমাদের এক্সপোজার টু দ্য ইউথ অফ 3D প্রিন্টিং আরো বেশি হয়ে যাবে। তো কিছু স্যার কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে। হ্যাঁ বলো। স্যার যেটা বলছিলাম যে আমাদের ইন্ডিয়াতে তো 3D প্রিন্টার তৈরি হয়। হ্যাঁ, 3D প্রিন্টার তৈরি হয়, স্যার তৈরি হয় না আমি বলছি বলছি, স্যার, মানে জানি না বাট ম্যাক্সিমাম স্যার, ওই জায়গায় কি আর্ডিনো হয় টার্ডিনো বলতো? দিয়ে কি তৈরি করা? হ্যাঁ, আর্ডিনো দিয়ে করা যেতে পারে, বাট আর্ডিনো দিয়ে, হ্যাঁ, অরিজিনাল আর্ডিনো দিয়ে তুমি করতে পারবে,
যেগুলো ইন্ডাস্ট্রিয়াল আর্ডিনো যেগুলো আছে সেগুলো দিয়ে পারবে, ঠিক আছে। ও মানে এডুকেশনাল প্রোটোটাইপিং আর্ডিনো দিয়ে মুশকিল, অত প্রোগ্রামিং আর্ডিনো টানতে পারবে না, ঠিক আছে। ওকে ওকে। তো এই সেক্টরে আমাদের এক্সপোজারটা একটু বাড়াতে হবে, আর্কিটেকচারেও একটু বাড়াতে হবে, আমাদের আরো প্রোটোটাইপ ডিজাইন করতে হবে। যারা আর্কিটেকচার আছো তারা আরো এগিয়ে এসো ব্যাপারটা নিয়ে। এরোস্পেস ইন্ডাস্ট্রি এগুলো তো বললামই, অটোমোটিভে এখন অনেক জিনিস তৈরি হচ্ছে, এমনকি ফেরারি একটা গাড়িও বানিয়েছে পুরোটাই 3D প্রিন্টেড কার, ঠিক আছে, কার্বন ফিলামেন্ট দিয়ে। তো এগুলো হয়েছে, এগুলো তৈরি হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা নেক্সট, এবার তো মেশিন এতক্ষণ হলো, হুম, এবার হচ্ছে পেন। আর একটা জিনিস আছে, কিছু 3D প্রিন্টিং করতে গিয়ে দেখা যায় যে কিছু প্রবলেমস অ্যারাইজ করছে, কোথাও ঠিকঠাক করে ফিলিং হয়নি, ঠিক আছে, একটু গ্যাপ থেকে গেছে, তার জন্য একটা ডোডলার পেন বেরিয়েছে, ঠিক আছে। সে পেনটা কি করে, সে পেনটা ঠিক তো মানে তুমি এক্সট্রুডারটা যেন হাতে ধরে আছো, তোমার যেখানটা ফিলিং করার ইচ্ছে বা যেরকম ডিজাইনটা করার ইচ্ছে, তুমি যদি ভালো আর্টিস্ট হও তুমি সেই পেনটা দিয়ে ডিজাইন করে নিতে পারবে নিজের মতো, ঠিক আছে। যেমন এই বাড়িটা ধরো বানিয়েছে পুরো পেন দিয়ে ড্র করে, সেখানেও কি হচ্ছে, পেনটাতেও ফিলামেন্টটা লাগিয়ে রাখতে হবে পেনের উপরে। এই যে পেনটা ধরো এখানে পড়ে রয়েছে, এই যে পেনটা দেখতে পাচ্ছ এখানে, পেনটা এখানে ইয়েস স্যার, আছে, দেখা যায়। ফিলামেন্টটা এখান থেকে এরকম করে ফিলামেন্টটা লাগিয়ে রাখতে হয়। আর এই তোমার মুখটা এক্সট্রুডারটা, তোমাকে পেনের যেরকম একটা নিপ থাকে সেরকমই থাকে, জাস্ট সেটাকে প্রেস করে তুমি নিজের মতন করে ড্র করে যাবে। যে ভালো আর্টিস্ট হবে, আমি বলছি, আমি যেরকম ধরো আঁকতে ফাঁকতে পারি না, ঠিক আছে, তো পেন ইউজ করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, তো তার জন্য একটা পেনও বেরিয়ে গেছে। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এরপরে আমরা একটু স্লাইসিং সফটওয়্যারটায় ঢুকবো, মানে প্রসেসটা, ফুল প্রসেসটা আমি দেখাবো যে 3D প্রিন্টিং করতে গেলে আমাদের কি কি করতে হয়। আচ্ছা, তো অ্যাডভান্টেজ কি আছে, র্যাপিড প্রোটোটাইপিং ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, ক্লিন প্রসেস, ওয়েস্টেজ খুবই কম, খুবই কম, ঠিক আছে, ইজি টু ইউজ, স্কিল্ড পার্সন তার জন্য দরকার হচ্ছে না, ভেরি চিপ, অলরেডি বললাম 19,000 21,000, এমনকি মাঝে মাঝে অফার দিলে তুমি 15-16,000-এও সেই মেশিনস গুলো চলে আসে, ঠিক আছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু, স্লো। স্ট্রেংথের কথাটা যদি বলি, হ্যাঁ, মেটাল দিয়ে যেটা তৈরি হবে তার থেকে অবভিয়াসলি স্ট্রেংথ কমই হবে, ঠিক আছে। এক্সপেন্সিভ, এখন আর এক্সপেন্সিভ জিনিসটা অতটা নেই, বাট হ্যাঁ ইন্ডাস্ট্রি রেডি করতে গেলে সেটা এক্সপেন্সিভ হবে, ঠিক আছে। আর ধরো মিসইউজ অফ টেকনোলজি, একটা জিনিস খুব বাজে জিনিস হয়েছে মিসইউজ অফ টেকনোলজি বলতে, যখন থেকে মেটাল প্রিন্টিং শুরু হয় এখন একজন কেউ গান প্রিন্ট করে একটা, ঠিক আছে, পিস্তলের ডিজাইন করে, পিস্তলটা প্রিন্ট করে করে কিছু মার্ডারও করে ফেলে, ঠিক আছে। এটা খবরেও এসেছিল কয়েক বছর আগেকার খবর, হুম, 3D প্রিন্ট করে। তো আমাদের ইন্ডিয়াতে স্যার? না, ইন্ডিয়াতে না, ফরেন। ইন্ডিয়াতে এখনো এটা আসেনি এতটা, ঠিক আছে। ইন্ডিয়াতে আমাদের রেগুলার ইউজের যে মানে কালচারটা না, সেই কালচারটা এখনো ডেভেলপ হয়নি। ইন্ডিয়াতে আছে 3D প্রিন্টিং হচ্ছে, বাট দ্যাট ইজ রেস্ট্রিক্টেড টু দ্য ইন্ডাস্ট্রি অনলি। আমাদের রেগুলার ইউজে সেই জিনিসটা আসেনি, যেরকম আমরা ধরো পেন যেমন ইউজ করছি সেরকম ভাবেই 3D প্রিন্ট করছি, ঠিক আছে, সেই জিনিসটা এখনো আসে, ঠিক আছে। সেটাই আনতে হবে আস্তে আস্তে, তার জন্যই এত মানে হ্যাকাথন করা, বারবার সেটাই বলছি, ঠিক আছে। এই টয়কাথন হচ্ছে তার জন্য, 3D প্রিন্টেড টয়েস। আরেকটা হচ্ছে মেটেরিয়াল লিমিটেশন, মেটেরিয়ালও লিমিটেড, সব মেটেরিয়াল দিয়ে অবভিয়াসলি হবে না 3D প্রিন্ট। আমি যদি চাই এক্ষুনি ডিফারেন্ট মেটেরিয়ালস দিয়ে বানাবো, সব মেটেরিয়াল দিয়ে হয় না। তবে এখন অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। তবে হ্যাঁ, আমি যে মেটাল ফিলামেন্ট বলছি সেগুলো অনেক হাই কস্ট, বা কার্বন ফাইবার ফিলামেন্ট যেগুলো সেগুলো একটু লো কস্টে পাবে যদি প্লাস্টিকের সঙ্গে মিক্স থাকে, বা পিএলএ বা এবিএস এর সঙ্গে মিক্সড যে এগুলো পাওয়া যায় সেগুলো একটু লো কস্ট, পিওর কার্বন ফাইবার ফিলামেন্ট ইজ হাই কস্ট, ঠিক আছে। তো সেই জন্য একটু কিছু এক্সপেন্সিভ, মানে প্রিন্টারের থেকেও ফিলামেন্টের দাম যেহেতু অনেকটা বেশি, তো এক্সপোজারটা একটু কমই হচ্ছে জিনিসটা। যাই হোক, সেগুলো আস্তে আস্তে আশা করি কেটে যাবে। আচ্ছা, তো
তো এই ফিউচার কনক্লুশন আমি ড্র করতে চাই না এই মুহূর্তে, কারণ আমি ক্লাসটা শেষ করছি না। আচ্ছা, তো এবার বলো যে কি করবে। আচ্ছা, কি করবে তোমাদের দেখাই জিনিসটা। আচ্ছা, 47 স্টুডেন্টস হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস। ভেরি গুড। বাকিদের শেখবার ইচ্ছে নেই নাকি? তো টিঙ্কারক্যাডে যাই। আমি প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? ইয়েস স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এই পুরো প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে টিঙ্কারক্যাড খুলবে, লগ ইন করবে, 3D ডিজাইনস, ঠিক আছে, 3D ডিজাইনস, এটা এলে ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমি একটা বক্স বানানো আছে, আমি সেটা থেকেই দেখাচ্ছি তোমাদের এই বক্সটা। ঠিক আছে, বক্সটা কি করে বানাচ্ছি সেটা যদি দেখতে চাও, সেটা দেখালেও দেখানো যেতে পারে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। টিঙ্কারক্যাড একটুখানি স্লো চলে, মানে একটু ফাস্ট নেট দরকার টিঙ্কারক্যাডটা চলার জন্য। আচ্ছা, এটা একটা বক্স আছে, আমি তোমাদের একটা নতুন ডিজাইন করেই দেখিয়ে দিই। এই বক্সটা 100% ফিল করে বানিয়েছি, ইটস কোয়াইট স্ট্রং। ঠিক আছে, আমি অলরেডি প্রিন্ট করেছি বক্সটা, ইটস কোয়াইট স্ট্রং, খুবই। আচ্ছা, ক্রিয়েট নিউ ডিজাইন করবে। ঠিক আছে, ক্রিয়েট নিউ ডিজাইন, তো একটা ব্ল্যাঙ্ক পেজ তোমার খুলে যাবে। আচ্ছা, তো ধরো একটা বক্স তুমি প্রিন্ট করবে, তোমার কিছু একটা রাখতে হবে বা জিনিসপত্র, তুমি বক্স প্রিন্ট করতে হবে। তো তার জন্য পুরো প্রসেসটা দেখা যায়। তো ফার্স্ট একটা বক্স নিই, বক্সটা রাখলাম। ঠিক আছে, না দেখতে পেলে না বুঝতে পারলে বলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বক্সের একটা ডাইমেনশন অবভিয়াসলি হবে। আমার রিকোয়ারমেন্ট ধরো 50 বা 5 Yes. সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। তো আমি এটা এমএম এ আছে, তো 50 দেবো, 50 সেন্টিমিটার। ঠিক আছে, 50 বাই 50 করবো। ক্রিয়েট এ স্কোয়ার বক্স। আচ্ছা, হাইট আমার ধরো দরকার, হাইট দরকার হচ্ছে অ্যারাউন্ড 40 সেন্টিমিটার, 40 এমএম, 4 সেন্টিমিটার, ছোট্ট একটা বক্স। ঠিক আছে, এটা তো বক্সটা তৈরি গেল। ঠিক আছে, এবার সেটাকে হলো পার্ট করতে হবে। হলো পার্টের জন্য এখান থেকে বক্স নিতে পারো, বা এটাকে তুমি কপি পেস্ট করতে পারো, একটা শর্টকাট। কপি পেস্ট করলে কপি হয়ে গেল, মেক ইট এ হলো বক্স। এইখানে এসে এটাকে হলো করা যায়। ঠিক আছে, চেঞ্জ টু হোল। স্যার ওটা তো হাফটা হলো হলো, আর বাকিটা? না, ওটা হয়নি, এখনো শেষ হয়নি। দেখা। আচ্ছা আচ্ছা, এটার ডাইমেনশনটা একটু কমিয়ে দিই, কারণ আমাদের ওয়াল থিকনেস দরকার, তাই না? আর একটু বাড়, ওয়াল থিকনেস দরকার। ঠিক আছে, এটা 40 বাই 40 করলাম ওয়াল থিকনেস। আচ্ছা, এইবার হচ্ছে এটাকে, মাথাটা আমার খোলা থাকবে বক্সের যেমন হয়, সারফেসটা ওপেন। তো এইটা দিয়ে টুলটা দিয়ে এটা উঠে আসে উপর দিকে বক্সটা, মানে বেড লেভেল থেকে এটা উঠে এলো। ঠিক আছে, বা ওয়ার্ক প্লেন থেকে উঠে এলো। আচ্ছা, সিলেক্ট বোথ দ্য বক্স। নেক্সট স্টেপ, দি অ্যালাইনমেন্ট, প্রপার অ্যালাইনমেন্ট করতে হবে বক্সটা। ধরো এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করি, ঠিক বক্সটা সেন্টারে থাকে। সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। নাও উই নিড টু গ্রুপ ইট। গ্রুপ করে দিলাম, দেখো বক্সটা রেডি হয়ে গেল। ঠিক আছে, ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট আমায় কি করতে হবে, উই নিড টু এক্সপোর্ট। যখন এক্সপোর্ট করব তখন কিছু
ফাইল ফরম্যাট আছে, ফর 3D প্রিন্ট, ফর লেজার কাটিং, ঠিক আছে? তো আমাদের জেনারেলি স্যার লেজার কাটিংটা কি স্যার? লেজার কাটিং করে যদি বানাতে হয়, ধরো কিছু একটা মেটেরিয়ালের উপর তুমি লেজার কাটিং করতে চাইছো, এখানে একটা আছে স্ক্রিবল বলে, তুমি কিছু ডিজাইন বানিয়ে দিলে স্ক্রিবলের, তাহলে লেজার কাটিং করলে ধর একটা উডেন কোনো ফ্লাওয়ার ভাসের উপর তুমি একটা ডিজাইন বানাবে, তো সেটা লেজার কাটিংটা করা যায়। আচ্ছা, যদি ডিরেক্ট তোমার 3D প্রিন্টার থাকে, ঠিক আছে, এই কোম্পানির 3D প্রিন্টার যদি থাকে, তাহলে তুমি ডিরেক্টলি সেখানে পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে, যদি তোমার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। আদারওয়াইজ আমরা ডাউনলোড করলাম, STL ফাইলে ডাউনলোড করব, ঠিক আছে? STL ফাইলে ডাউনলোড হলো, দেখ স্যার STL ফাইলে হ্যাঁ, স্যার বলছি যে এখানে লেজার কাটিংটার সিমুলেশনটা আমরা দেখতে পাবো? না এখানে দেখা যাবে না, সফটওয়্যারটা নেই আমার কাছে। স্যার লেজার কাটিং অপশনটা কি তাহলে সেই জন্যই? লেজার কাটিং হচ্ছে লেজার কাটিং মেশিন যাদের আছে না, তাদের জন্য। এখানে তুমি আচ্ছা, কিছু মানে দেখতে লেজার পাবে না। কাটিং এর প্রিন্টারটা? লেজার কাটিং টাইপ একটা মেশিন আছে, ঠিক আছে, যেটা অলরেডি মেড। ধরো এই 3D প্রিন্টিং মডেলটাই তুমি বানালে, এইটাই প্লাস্টিকের মডেলটা বানিয়ে এটার উপর বললে যে ট্রাইবাল একটা ডিজাইন হবে লেজার কাটিং করে, ঠিক আছে? তখন তুমি ট্রাইবাল ডিজাইনটাও ধরো টিঙ্কার ক্যাডে করে লেজার কাটিং এর ইয়েতে সেভ করে, ঠিক আছে, SVG ফরম্যাটে সেভ করে তুমি ওই লেজার কাটিং মেশিনে দিয়ে দিতে হবে, দিয়ে বক্সটার সামনে বসিয়ে দেবে, এই বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ও পুরোটায় প্রিন্টিংটা করে নেবে, ঠিক আছে? ওকে স্যার। এটা ডিজাইনিং এর জন্য লাগবে। আচ্ছা, তো আমার কাছে এখানে একটা তৈরি হলো, দেখি কোথায় সেভ হলো। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে ফ্যাবুলাস লুলিয়া বলে একটা সেভ হয়েছে। আচ্ছা, ভেরি গুড, ডাউনলোডস এ আছে, ঠিক আছে, ডাউনলোডস এ রয়েছে। নেক্সট আমাদের যে সফটওয়্যারটা লাগছে, প্রথমে বললাম এটা ডিজাইনিংটা আমার হয়ে গেল, সেভিং হয়ে গেল আমার, ক্যাড ক্যাড মডেলটা আমি তৈরি করলাম। ফার্স্টে কি কি প্রসেস ছিল পিপিটিটা আরেকবার দেখে নাও। হ্যাঁ, তোমার দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে, হ্যাঁ, কি ছিল প্রথমে 3D ক্যাড মডেল, আমি ধরো বক্সটা বানালাম, STL ফাইলে সেভ করলাম, ঠিক আছে? এইবার স্লাইসিং সফটওয়্যারে দেবো, ঠিক আছে? এবার স্লাইসিং সফটওয়্যার, ক্রিয়েলিটি স্লাইসিং সফটওয়্যারটা খুললাম। স্যার সফটওয়্যারটা কি ফ্রি না পেড স্যার? ফ্রি, এটা 3D প্রিন্টিং মেশিনটার সাথেই দেয়, যে কোম্পানির কিনবে সেই কোম্পানির তোমার সফটওয়্যারটা দিয়ে দেবে, প্লাস তোমার অনেক ওপেন সোর্স সফটওয়্যারও আছে অনলাইনে অ্যাভেলেবল। ঠিক আছে, প্রসেসটা মনে আছে? ফার্স্টে 3D মডেল বানালাম, তারপর STL ফাইলে সেভ করলাম, এবারে স্লাইসিং করব, ঠিক আছে? সফটওয়্যার একটু স্লো হচ্ছে, জানি না কেন। আচ্ছা, এই হচ্ছে আমার স্লাইসিং সফটওয়্যারটা খুলে গেছে। এখন লোড হচ্ছে, এখানে একটা বেডটা লোড হবে। এই হচ্ছে আমার 3D প্রিন্টারের ধরো বেডটা, ঠিক আছে? যতটা টাইমে আমার যা 3D প্রিন্টার আছে, সেই 3D প্রিন্টারটা তুমি মেশিনে গিয়ে দেখতে পাবে কি 3D প্রিন্টার সেট করা আছে, Ender 3 Pro, ঠিক আছে? এটা ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে নিতে হবে হচ্ছে ইউনিট টু লোড দ্য মডেল। লোড করলাম, এখানে ডাউনলোডস এ আসি, কি যেন ছিল, ফ্যাবুলাস নাকি, ফ্যাবুলাস লুলিয়া বলে সেভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমার বক্সটা এসে গেল, ঠিক আছে? স্যার ভায়োলেট কালার হয়ে গেল কেন স্যার? রেড ছিল তো ওখানে। এখানে সেট করা আছে, এটা তুমি চেঞ্জ করতে হবে প্রেফারেন্সে গিয়ে। আমি এখানে ভায়োলেট মডেল কালার ভায়োলেট করে রেখেছি বলে তুমি যা চাইবে তাই কালার হবে, ঠিক আছে? কোনো সমস্যা না। এটা প্রিন্ট করতে কতক্ষণ টাইম লাগবে? আমার যে সেটিংস করা আছে 11 hours 28 minutes। কতটা ফিলামেন্ট লাগছে? 76 grams, ঠিক আছে? তাহলে তুমি এর কস্টিংটাও বুঝে যাবে।
যে কতটা লাগছে। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের এখানে সেটিংস গুলো দেখে নাও। আমি যে কারণে বললাম, তারপরে আমরা লেয়ারের যে পার্টটা ছিল এই জিনিসটা দেখবো, লেয়ার স্লাইসেস এন্ড টুল পাথ। আমরা টুল পাথটা আগে দেখে নিই, তারপর লেয়ার স্লাইসেসটা দেখবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে। লেয়ার হাইট, কতটা লেয়ার হাইট থাকবে, 0.06 mm দিয়েছি, মানে কি বেস লেয়ার বা ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারের হাইট হবে 0.06 mm, মানে গ্যাপ খুবই কম, সামান্য একটু গ্যাপ, ঠিক আছে। তুমি আরো যদি কমিয়ে দাও তোমার টাইম আরো বেড়ে যাবে, তুমি 0.5 করে দিই, ঠিক আছে, এটা টাইম আরো বেড়ে যাবে, কারণ আরো মাইনর, আরো কংক্রিট জিনিসটা তৈরি হবে, আরো সলিড জিনিসটা তৈরি হবে। দেখো স্যার এটা টাইমটা, আরেকবার বলবেন? হ্যাঁ বলো। স্যার এই জায়গাটা আরেকবার বলবেন যে হ্যাঁ, যে লেয়ার লেয়ার হাইটের যে সেটিংসটা রয়েছে, আমি আগে দেখো টাইমটা দেখিয়ে দিই। দেখো 13 hours 22 minutes হয়ে গেল, ঠিক আছে। লেয়ার হাইটটা কি, ফার্স্ট লেয়ার বা সেকেন্ড লেয়ার, ঠিক আছে, তার যে ডিফারেন্ট অফ লেয়ার, আমি কি বললাম, ওটা লেয়ার ওয়াইজ প্রিন্ট হবে, ঠিক আছে। ফার্স্ট লেয়ারটা প্রথমে প্রিন্ট হবে, মানে বেসটা, এই বেসটা প্রথমে প্রিন্ট হবে, ঠিক আছে। বেসটার উপরে তার সেকেন্ড লেয়ারটা প্রিন্ট হবে। তো সেই লেয়ার গুলোর কতটা হাইট হবে, কতটা হাইট তার, সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার তুমি যত কম হাইট করবে তত তোমার জিনিসটা সলিড হবে, আর তুমি যত বড় করবে, মানে এখানে যদি এটা যদি আমি 1 mm দিয়ে দিই, ঠিক আছে, 1 দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এটা খুব ফাস্ট, 40 মিনিটসে প্রিন্ট হয়ে যাবে, কিন্তু জিনিসটা আমার ভালো তৈরি হবে না। কেন ভালো তৈরি হবে না? কারণ জিনিসটা অনেক গ্যাপ, প্রতিটা লেয়ারের মাঝখানে 1 mm করে ডিফারেন্স থেকে যাচ্ছে, পুরো পোরাস মেটেরিয়াল একটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। 40 মিনিটসে তৈরি হবে, কিন্তু আমার দরকার, উই নিড আ গুড কোয়ালিটি মেটেরিয়াল। তাহলে আমার দরকার হচ্ছে 0.06, হচ্ছে আমি পড়ে দেখেছি, ইটস গুড, ঠিক আছে, মানে ভালোই সলিড হয়েছে জিনিসটা। শেল থিকনেস কি, এর যে থিকনেসটা, এই যে মাঝখানে যে কতটা থিক, কতটা ফিলিং হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিট্রাকশন মানে যখন এক্সট্রুডারটা শিফট করে, ডিফারেন্ট পজিশনসে এক্সট্রুডারটা শিফট করছে, মানে যেখান থেকে ফিলামেন্টটা বেরিয়ে আসছে সেটা যখন ডিফারেন্ট পজিশনসে শিফট করছে, সেটা শিফট করার সময় কিছু ফিলামেন্ট এক্সট্রুড করে, ঠিক আছে। সেই ফিলামেন্টটা কতটা এক্সট্রুড করবে, সেই টাইমে কতটা বের করে দেবে বেডের ওপর বা ডিজাইনটার ওপর, কতটা রাখবে ফিলামেন্ট, রেখে এগিয়ে যাবে নেক্সট পজিশনের জন্য, সেটা হচ্ছে রিট্রাকশন, ঠিক আছে। যেরকম আমি ধরো দিয়েছি যে 1 mm ট্রাভেল করবে, রিট্রাকশনে 1 mm ট্রাভেল করবে, আর কতটা মিনিমাল এক্সট্রুশন, কতটা 0.1 mm, ঠিক আছে, 0.1 mm রিট্রাক্ট করবে, ঠিক আছে, ফিলামেন্ট, খুবই সামান্য একটু ফিলামেন্ট রেখে সে নেক্সট পজিশনে যাবে, ঠিক আছে। আর জেড যে অ্যাক্সিসটা, জেড অ্যাক্সিস, এখানে অ্যাক্সিসটা যদি তোমরা দেখো, অ্যাক্সিসটা দেখলে বুঝতে পারবে, স্কেলটা আসলে তোমরা ডিফারেন্ট অ্যাক্সিস গুলো বুঝতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্ট অ্যাক্সিস গুলো দেখাচ্ছে। তো জেড অ্যাক্সিস যেটা হাইট, আমাদের হাইট কতটা মুভ করবে সেটা আমি 0.05 দিয়ে রেখেছি। বুঝা গেল? ইয়েস স্যার, মোটামুটি বুঝলাম। আচ্ছা, নেক্সট কি দেখতে হবে, ফিল ডেনসিটি, ঠিক আছে। ফিল ডেনসিটিটা দেখতে হবে, কতটা ফিল করব, ঠিক আছে, মানে কতটা সলিড তৈরি হবে, ঠিক আছে। আমি 100% ফিল করেছি, মানে ভেতরে কোনো গ্যাপ থাকবে না, পুরোটা 100% ফিল, পুরো পিএলএ যে মেটেরিয়ালটা দিয়ে প্রিন্ট করব 100% ফিল হবে, ঠিক আছে, উইদাউট এনি গ্যাপ, ঠিক আছে। আর বটম আর টপ থিকনেস, এই থিকনেসটা, বটমের যে থিকনেসটা সেটা কতটা হবে, এই বটমের থিকনেসটা, ঠিক আছে। এবার প্রিন্ট স্পিড, কি স্পিডে প্রিন্ট করব, এটা 50% আমি করে রেখেছি, হ্যাঁ, যাতে ভালো করে প্রিন্ট হয়। একটু টাইম নিয়ে প্রিন্ট করলে কোয়ালিটি ভালো হবে, তুমি তাড়াতাড়ি প্রিন্ট করবে, টাইম কমে যাবে, কিন্তু কোয়ালিটি ভালো হবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে, প্যারামিটার গুলো দেখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাপোর্ট। কোনো
ধরো মডেল বানাচ্ছ, তুমি একটা টয় মডেল বানাচ্ছ, সেখানে ধরো একটা সাপোর্ট দরকার, ঠিক আছে, তার একটা হাত হয়তো বেরিয়ে রয়েছে, সেটা প্রিন্ট হবে না, তার জন্য উই নিড টু গিভ সাম সাপোর্ট প্রিন্ট, ঠিক আছে, সাপোর্ট প্রিন্ট করার জন্য এই অপশনটা সাপোর্ট, ঠিক আছে, এভরিওয়্যার করা যায় বা টাচিং বিল্ড প্লেট, যেখানে টাচ হচ্ছে সেখানে, তো এভরিওয়্যার করে রাখলে জিনিসটা ভালো, হ্যাঁ, যেখানেই সাপোর্ট দরকার ও নিজে থেকে নিয়ে নেবে, ঠিক আছে, সাপোর্ট মেটেরিয়ালটা প্রিন্ট করবে। নেক্সট আমার ফিলামেন্টের কি সাইজ আছে, 1.7 mm ডায়ামিটারের আমার ফিলামেন্ট, ঠিক আছে, কতটা ফ্লো করবে, 100% ফ্লো করবে ফিলামেন্ট। নজল সাইজ অ্যাকর্ডিং টু মাই মেশিন, এটা নজল সাইজ কত, 0.4, তুমি 0.2 নজল নজলেরও পাওয়া যায়, 0.6 নজলেরও পাওয়া যায়, ঠিক আছে, 1 নজলেরও পাওয়া যায়, যেগুলো ধরো হিউজ প্রিন্টিং হচ্ছে, খুব তাড়াতাড়ি প্রিন্ট করার দরকার, বড় বড় মেটেরিয়াল, 1 নজল লাগিয়েও তুমি প্রিন্ট করতে পারো, ঠিক আছে। তো এগুলো ডিফারেন্ট সেটিংস তোমায় করতে হবে। স্যার এগুলো গেল হচ্ছে টুল। বলো। স্যার বলছি সফটওয়্যারটা অফলাইন সফটওয়্যার কি? অফলাইন, হ্যাঁ, এটা অফলাইন, এটা তুমি যে মেশিন কিনবে তার সঙ্গেই দেবে। ওকে স্যার। এমন একটা পজিশনে হচ্ছে কিছুদিন আগে স্ত্রীর নামে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি। হ্যালো, দেওয়ার পরে কথা বলছে। স্যার নীলাঞ্জনের মাইকটা অন হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখে নিই এটা লেয়ার্সটা, তোমায় যে বললাম টুলটা আমরা দেখে নিলাম, টুল পাতটা, এবার লেয়ার্সটা আমরা একটু দেখব। লেয়ারটা পুরোটা হোক, একটু টাইম লাগছে স্লাইসিং করতে, ঠিক আছে, বা আমি একদম নিচে নামিয়ে দিই। কটা লেয়ার আছে এখানে দেখে নাও তোমরা। ফার্স্ট লেয়ার থেকে 664টা লেয়ার আছে প্রিন্টিং এর, ঠিক আছে, 664 লেয়ার, বোঝা গেল? তাহলে 664টা লেয়ার এখানে প্রিন্ট হবে। তাহলে ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারের যে ডিফারেন্স, বা 663 লেয়ারের সাথে 664 লেয়ারের যেটা ডিফারেন্স, হাইটের যে ডিফারেন্স, দ্যাট উইল বি অনলি 0.06 mm, ঠিক আছে, কারণ প্রতিটা Yes, সাকসেসিভ লেয়ারের ডিফারেন্স হবে 0.06 mm। এবার আমি এটাকে কমিয়ে দিচ্ছি লেয়ারটাকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, কেমন দেখতে হবে দেখ ফার্স্ট লেয়ারটা, ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই, ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট লেয়ার যখন প্রিন্ট হবে আমাদের, ইয়েস স্যার। ঠিক আছে। এবার তুমি একটা একটা করে লেয়ার উঠে উঠে একটু একটু করে দেখতে পাবে যে কেমন ভাবে ডেভেলপ হচ্ছে জিনিসটা, সাইড করে নি তাহলে দেখতে পাবে যে কেমন ভাবে ডেভেলপ হচ্ছে, কেমন ভাবে লেয়ার্স গুলো তৈরি হচ্ছে, দেখো লেয়ার্স গুলো বারবার বারবার চেঞ্জ হচ্ছে, দেখো, ঠিক আছে। এবার সাইডের ওয়াল গুলো তৈরি হচ্ছে, বেসটা হয়ে গেল, এবার সাইডের ওয়াল গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, তো এইরকম ভাবে পুরোটা উপর অব্দি চলে আসবে, বোঝা গেল? এই হচ্ছে লেয়ার, লেয়ারের এটা দেখছিলে, এই যে এই জিনিসটা লেয়ার স্লাইসেস, এইটা হচ্ছে লেয়ারটা। এরপরের কাজটা হচ্ছে আমাদের কি করা, এটাকে সেভ করা। কি সেভ করব, আমাদের প্রিন্টারের কি ফাইল ফরম্যাটে প্রিন্ট হবে, এটা হচ্ছে জি কোড ফরম্যাট বলা হয়, ঠিক আছে, জি কোডে যাব, এখানে সেভ করব। তো দেখো টুল পাতে জি কোড দেখাচ্ছে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিই, বক্স বলে, বক্স, ঠিক আছে, দিয়ে সেটাকে জি কোডে সেভ করে নিলাম। এবার এই জি কোড ফাইলটা নিয়ে আমাকে দিতে হবে প্রিন্টারে, ঠিক আছে, একটা পেন ড্রাইভ করে হোক বা একটা মেমোরি কার্ডও সাপোর্ট করে, সেটাতে করে প্রিন্টারে দিয়ে দিলাম। বোঝা গেল? দিস ইজ দ্য ফুল প্রসেস অফ 3D প্রিন্টিং, আমি তোমায় যেটা দেখিয়ে দিলাম, মানে ডিজাইনিং টু প্রিন্টিং। এর সাথে আরেকটু ইন্টিগ্রেসি আছে, আমি বলবো না নেই, এখানেই শেষ নয়। যেমন ধরো তোমার বেড লেভেলিং আছে একটা সিস্টেম, ঠিক আছে, বেড লেভেল অ্যালাইনমেন্ট, প্রতিটা পয়েন্টের যে অ্যালাইনমেন্ট,
এক্সট্রুডার যে 4টে পয়েন্টে ঘুরবে, ধরো স্কোয়ার বেড যেহেতু, তো তার যে অ্যালাইনমেন্টটা, যে প্রতিটা বেডের হাইট ঠিক থাকে, প্রতিটা কর্নারের হাইট ঠিক থাকে, সেগুলো প্রিন্টিং এর আগে একটু চেক করে নিতে হয়, না হলে কি হবে, প্রিন্টিংটা ঠিকঠাক করে হয় না। কোথাও বেশি ফিলামেন্ট ডিপোজিশন হয়, কোথাও কম ফিলামেন্ট ডিপোজিশন হয়, আনইভেন প্রিন্টিং হতে পারে, ঠিক আছে। প্লাস ইভলভমেন্ট অফ রাফ সারফেসেস, এগুলো হতে পারে। বোঝা গেল? তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের টোটাল Yes, 3D sir. প্রিন্টিং। এবার বলো কার কি কোশ্চেন আছে। স্যার হ্যাঁ, স্যার এক্ষুনি আপনি কিছু একটা বললেন, আমি ঠিক মানে শুনতে পেলাম না ওটা, যে আপনি বললেন এক্ষুনি কোথাও বেশি ফিলামেন্ট পড়ে যাবে, কোথাও কম ফিলামেন্ট পড়ে যাবে, ওটা স্যার কিভাবে হবে, মানে কোন ভুলের জন্য হয়ে যেতে পারে ওটা? এটা ধরো তুমি যদি হাইট অ্যাডজাস্টমেন্টটা, যেটা বেডের যে হাইট, বেডটা তো স্কোয়ার বেড, ঠিক আছে। স্কোয়ার Yes, বেড sir. মানে তোমার প্রতিটা কর্নারে আমাদের অ্যালাইনমেন্ট করতে হয়, ঠিক আছে, হাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। কিছু নাটস আছে, কিছু মেকানিক্যাল পার্টস আছে ওখানে মেশিনটাতে, সেটা নয় আরেকদিন দেখাবো মেশিনটাকে আমি ডিটেলসে। মেশিনটা এখন একটু এদিক ওদিক হয়ে আছে। তো সেইখানে কি হয়, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। কিছু স্ক্রিউজ আছে, সেই স্ক্রিউজ গুলো দিয়ে তোমাকে অ্যালাইনমেন্টটা অ্যাডজাস্ট করতে হয়। এবার যদি কোনো জায়গায় মনে হলো যে রাইট কর্নারটা হয়তো আমার একটুখানি বেশি উঠে আর রয়েছে, আর লেফট কর্নারটা একটু নেমে রয়েছে নিচের দিকে, ঠিক আছে, মানে একটা স্ল্যান্টিং ওয়েতে বেডটা প্রপারলি মানে ফ্ল্যাট হয়ে নেই, ঠিক আছে, একটা ইনক্লাইন্ড প্লেনের মতন হয়ে আছে কিছু ডিগ্রি, 1 ডিগ্রি হোক, হাফ ডিগ্রি অ্যাঙ্গেলেও যদি হয়, তাহলে কি হবে, যখন এক্সট্রুডারটা প্রিন্ট করতে করতে ওই রাইট কর্নারে যাবে, সে কি করে বেডের সঙ্গে ঘষা খাবে, ঠিক আছে, কারণ বেডটা বেশি উঠে রয়েছে, বেডের সঙ্গে ঘষা খাবে, এক্সট্রুডারের পয়েন্ট যেখান থেকে নজলটা যেখান থেকে বেরোচ্ছে, তাহলে কি হবে, Yes, সেখানে sir. ডিপোজিশনটা ঠিকঠাক করে হবে না, আমরা দেখবো সেখানে কেটে 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 ডিজাইনিং হয়, ঠিক আছে। আবার যখন লেফট কর্নারে আসছে ধরো, সেখানে দেখবো যে অনেকটা গ্যাপ হওয়ার জন্য বেডের সঙ্গে ঠিকঠাক করে অ্যাটাচমেন্টটা হচ্ছে না। ফিলামেন্টটা যে অ্যাটাচ হবে বেডেও, আমি বললাম প্রথমেই যে একটা টেম্পারেচার রাখতে হয় যাতে ফিলামেন্টটা অ্যাটাচ হয় তার সাথে, ফিলামেন্টটাকে ধরে রাখবে বেডটা, ঠিক আছে, অ্যারাউন্ড 60 ডিগ্রি 65 ডিগ্রি সেন্টিগ্রেড বেডের থাকতে হবে, ঠিক আছে। তো সেইটা বেডের পৌঁছাচ্ছে না, ফিলামেন্টটা বেড অব্দি, ফিলামেন্টটা তার আগেই রোল হয়ে যাচ্ছে, উল্টো দিকে রিভার্স রোল হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে কোথাও কম কোথাও বেশি এরম ভাবে ফিলামেন্ট ডিপোজিটেড হতে থাকবে, তাতে কি হবে, আমাদের ডিজাইনিংটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর বলো কি কোশ্চেন আছে। স্যার কোয়েশ্চেন নেই স্যার, প্রিন্ট করতে ইচ্ছে হচ্ছে। প্রিন্ট করতে ইচ্ছে হচ্ছে, আচ্ছা, এই ইচ্ছেটাই তো দরকার আমার। তো এই টেকনোলজিটা নিয়ে তোমরা প্রত্যেকেই ডেভেলপ করতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস, তো তো এটা খুললাম, গুগল ক্লাসরুমটা তো আমি তোমাদের খুলে দিলাম। হ্যাঁ, তো ওখানেও আমি কিছু ধরো প্রজেক্ট শেয়ার করব, কিছু ওয়েবসাইটও শেয়ার করব যেখানে ভালো ভালো প্রজেক্ট হয়, সেগুলোকে স্টাডি করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। স্টাডি করে সেখান থেকে ফাইন্ড আউট করতে হবে কিছু ইনোভেটিভ প্রজেক্ট আছে কিনা, সেটাকে কি করে ইনোভেটিভ করা যায়। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে আছো এখন, তোমরা এখন থেকে যদি চর্চা করতে পারো, আরো আরো অনেক বেশি ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। হুম। স্যার স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, ইউ আর নট অডিবল এনিমোর।
হ্যালো স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, ইয়েস স্যার, স্যার আপনি Yes, sir. অডিবল ছিলেন না এত সময়। আচ্ছা আচ্ছা, না কোনোভাবে হয়তো মাইকটা ইয়ে হয়ে গেছিল, বুঝতে পারো মিউট হয়ে গেছিল কোনো স্যার, আপনার আমি ভয়েস বলেই এখনো যাচ্ছিলাম ব্রেক অনেকক্ষণ করছে। ধরে। যাই হোক, ব্রেক করছে ভয়েসটা, ঠিক নেট কানেকশন ইয়েস তো স্যার, না স্যার, খারাপ এখন হয়ে ঠিক গেছে। আছে, এখন ঠিক আছে। স্যার, এখন ঠিক আছে। দেখো শোনা যাচ্ছে কি? ইয়েস স্যার, Yes, নাও sir. ইউ আর অডিবল ক্লিয়ারলি। হ্যাঁ, Yes, sir. আচ্ছা আচ্ছা। তো এবার আমি যেটা বলছিলাম হচ্ছে মেনলি তোমার কোশ্চেন আনসার সেশনটা করি, যাতে তোমাদের কিছু প্রবলেমস থাকলে ডিসকাস করা হোক। আগের ক্লাস হোক, আগে আমি সার্কিট ডিজাইনিং করিয়েছি টিঙ্কারক্যাডে অটোমেশনের কিছু, সেগুলোর উপর যদি কোনো কোশ্চেন থাকে, 3D প্রিন্টিং এর উপর কোনো কোশ্চেন থাকে, বা ড্রয়ার টেসলা একজনকে বলছিলে ড্রয়ার টেসলার উপর, সেখানেও যদি কোনো কোশ্চেন থাকে। স্যার হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলো অর্পণ। স্যার বলছি যে টিঙ্কার ক্যাডের মতন কি কোনো অফলাইন সফটওয়্যার পাওয়া যায়? অফলাইন পাওয়া যায় কিন্তু সেগুলো একটু মানে কস্টলি, ফ্রি সফটওয়্যার খুব একটা নেই ডিজাইনিং এ। মানে অটোক্যাড আছে, অটোক্যাড করতে পারো, অটোক্যাডে একটু ডিটেলস না শিখলে অটোক্যাডে পেরে উঠবে না, মানে 3D মডেলিংটা পেরে ওঠা মুশকিল। প্লাস তোমার ধরো অটোক্যাডে তুমি সার্কিট ডিজাইনিং তো করতে পারবে না, তুমি অনলি করতে পারবে, ঠিক আছে? ইয়েস স্যার। টিঙ্কারক্যাডে তুমি দুটোই পারবে একসাথে, আর ওটা অটোডেস্কেরই বানানো, দুটো সফটওয়্যার, অটোক্যাডটাও হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম অটোডেস্কেরই অটোডেস্ক বানানো, মানে ওই কোম্পানি অটোক্যাড বানিয়েছে, তো ওরাই বানিয়েছে, টিঙ্কারক্যাডটা অটোডেস্ক না। অটোডেস্কই বানিয়েছে। স্যার আসলে আমাদের কম্পিউটারে ইন্টারনেট নেই সেই জন্য। হ্যাঁ কি বলছো? স্যার আমাদের কম্পিউটারে ইন্টারনেট নেই সেই জন্য। আচ্ছা আচ্ছা, হুম, তাহলে তো মুশকিল একটা। যাই হোক, ঠিক আছে, আস্তে আস্তে শিখবে, দেখো যদি ইন্টারনেট কানেকশন এস্টাবলিশ করা যায়। স্যার আপনি কি এখন ক্লাস কন্টিনিউ করবেন? না, আমি তো কোশ্চেন আনসার করছি যাতে তোমাদের প্রবলেম যেগুলো ডিসকাশনটাও দরকার, ঠিক আছে? আমি তো পড়িয়ে যাচ্ছি, তোমাদের কি প্রবলেম সেটা তো বুঝতে পারছি না। তোমরা প্রবলেমটা না বললে আমি আরো কি করে সলভ করবো? দেখো, প্রবলেম না অ্যারাইজ করা মানে হচ্ছে তোমরা শুনছো না কিছু। কারণ আমি যখন এগুলো ধরো শিখতে বসেছি, আমার মনে হয় 1000টা কোশ্চেন এসেছিল, কি করে করব না করব, প্রিন্টিং করতে বসছি তখন 1000টা প্রবলেমস আসছে, অর্ধেক জিনিস জানতাম না। হুম, স্যার এখনো মানে ওগুলো স্টার্ট করিনি তো, ওই জন্য মানে এখনো just শুনছি, এখনো তো নিজে থেকে করিনি, করলে হয়তো স্যার প্রচুর প্রবলেম আসবে। ওই জন্যই তো আমি তো গুগল ক্লাসরুমটা করলাম। আমি তো জানি তোমরা শুরু করছো না, শুধু রোজ শুনে যাচ্ছ, কাজের কাজটা কিছু আমাদের স্যার হচ্ছে না। মানে actually স্যার মানে আমার ল্যাপটপটা কেনা হয়নি আর কি, এখন কেনার পরই স্টার্ট করবো আমি। আচ্ছা আচ্ছা, দেখো শুধু ল্যাপটপ বলে না, তুমি হার্ডওয়্যারও ডিজাইন করতে পারো, হার্ডওয়্যার কিনে নিয়েও ডিজাইন করা যেতে পারে। তো ঠিক আছে, কলেজটা অল্প খুলুক, কলেজটা একটু স্টেবল হোক, খুলে, ঠিক আছে, সিচুয়েশনটা স্টেবল হোক, তারপর আমরা হার্ডওয়্যারও ইমপ্লিমেন্ট করব প্রচুর। হুম, একদম ফ্রম ডে ওয়ান আমরা ইনোভেটিভ কাজের ভেতর থাকবো, যাতে আমাদের আরো মাইন্ড ডেভেলপ হয়, ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভেতর থাকবো।
আর বলো কারোর কোনো কোশ্চেন? শ্রীকৃষ্ণ সামন্ত, শ্রীহরি রাউত, সৌরদীপ মজুমদার। কারোর কোনো কোশ্চেন আছে? নাহলে তাহলে এন্ড করবো। আপাতত স্যার কিছু নেই। আচ্ছা স্যার আপাতত কিছু নেই। আচ্ছা, তাহলে গুগল ক্লাসরুমটা তোমরা ফলো করবে, যা কোশ্চেন আসবে গুগল ক্লাসরুমে ওখানে দেখিয়ে দিলাম, স্ট্রিমে গিয়ে লিখবে। ক্লাস ওয়ার্কের ভেতরে আমি তোমাদের মেটেরিয়াল দিতে থাকবো, ডিফারেন্ট মেটেরিয়াল পড়বার জন্য নতুন টেকনোলজির উপরে, ঠিক আছে? সেগুলো পড়তে ওকে থাকো, স্যার। নলেজ গেইন করতে থাকো। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।